তালুকদার বাড়ির লিভিং রুম রাতের আলো আঁধারিতে সরগরম হয়ে উঠেছে। বাহিরে বিকেলের নরম আলো মিলিয়ে গিয়ে গাঢ় রাত নেমে এসেছে, আর তার সাথে সাথে বাড়ির প্রতিটি কোণে ব্যস্ততা বেড়েছে। লিভিং রুমের নরম হলুদ আলোয় চারপাশ যেন এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। এক পাশে বসে আছে মীরা, ঈশিতা, মারিয়া খান ও হুমায়রা বিবি। তাদের মাঝে চলছে প্রাণবন্ত গল্পের আসর। মীরা কুশনে হেলান দিয়ে বসে আছে, এক হাতে চায়ের কাপ ধরা, আর এক হাতে ফোন নিয়ে স্ক্রল করছে। মাঝে মাঝে কথার মাঝে ঢুকে পড়ছে। ঈশিতা হাসি মুখে কথা বলছে, মাঝে মাঝে কিছু প্রশ্ন করে, যেন গল্প আরও জমিয়ে তুলতে চায়। হুমায়রা বিবি এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। পান মুখে দিয়ে ধীরে ধীরে চিবোতে চিবোতে পুরনো দিনের গল্প বলতে শুরু করে। তার গলায় এক ধরনের প্রশান্তি, যেন স্মৃতিগুলো তার কাছে সবচেয়ে মূল্যবান। আমাদের সময় কি এমন ছিল? এই বলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলেন। মারিয়া খান একপাশে বসে একটু গম্ভীরভাবে কথাবার্তা শুনছে, মাঝে মাঝে মন্তব্য করছে, কিন্তু তার মন যেন কোথাও হারিয়ে গেছে। তার চোখে মুখে অস্বস্তি লুকোনো থাকলেও বাহিরে থেকে বোঝার কোনো উপায় নাই। মীরা তার মায়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল, যেন বোঝাতে চাইলেও সে বুঝতে পারছে মারিয়ার মন ভালো নেই। লিভিং রুমের আরেক পাশে দূরে বসে রফিক তালুকদার ও ইনায়েত তালুকদার নিজেদের মধ্যে আলোচনা করছে। তাদের গলার স্বর নিচু, কিন্তু বোঝা যাচ্ছে তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে। ইনায়েত তালুকদার সামনের কাছের টেবিলের উপরে হাত রেখে কিছু ব্যাখ্যা করছে। রফিক মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে মাথা নাড়ছে, হয়তো সম্মতি দিচ্ছে অথবা দ্বিমত পোষণ করছে। তাদের সামনে রাখা টেবিলে কিছু স্ন্যাক্স রাখা, কিন্তু তারা কেউ তাতে হাত দিচ্ছে না। তাদের চিন্তা ভার যেন সেখানেই সীমাবদ্ধ। বাহির থেকে দেখে মনে হবে দুই ভাই দীর্ঘদিনের কোনো পরিকল্পনা নিয়ে কথা বলছে। এদিকে রান্নাঘরে চলছে রাতে খাওয়ার প্রস্তুতি। হৈমন্তী ও রোকসানা একসাথে কাজ করছে, যেন পুরনো দিনের মতোই ব্যস্ততা অনুভব করছে তারা। এখনো অনেক কিছু বাকি আছে, তাড়াতাড়ি করো রোকসানা, হৈমন্তী বলে, এক হাতে সবজির বাটি ধরে আরেক হাতে তেল গরম করছে। রোকসানা হাসি মুখে হাত চালিয়ে যাচ্ছে, ভাবি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে সময় মতো। আজ তো বড়দের আড্ডা চলছে, আর রান্না ভালো না হলে মুড অফ হয়ে যাবে। মাঝে মাঝে মালা এসে সাহায্য করছে, ওর বয়সে কম হলেও রান্নার কাজে হাত পাকিয়ে নিয়েছে অনেক আগে। চায়ের ট্রে সাজানো থেকে শুরু করে প্লেটে খাবার গুছিয়ে পরিবেশনার কাজ সে নিখুঁতভাবেই করছে। রান্নাঘর থেকে আসা সুগন্ধ বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। মশলা ও গরম চায়ের মিলিত সুগন্ধ যেন সন্ধ্যের আবহাওয়াকে আরও নরম করে তুলেছে। লিভিং রুমে সকলে আড্ডায় ব্যস্ত, হাসি ঠাট্টা গল্প আর চায়ের কাপ হাতে নিয়েই সবাই সময় কাটাচ্ছে। তবে মীরার মন ঠিক সেদিকে নেই। তার নজর বারবার চারপাশে ঘুরে ফিরে দূষরকেই খুঁজছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে দূষর নেই এখানে, আর ইচ্ছেও কোথাও দেখা যাচ্ছে না। একটা অস্বস্তি অনুভব করলো মীরা। তার সন্দেহ হয় দূষর হয়তো ইচ্ছের সঙ্গে আছে। এ ভেবে সে অস্থির হয়ে ওঠে। কিছু না ভেবেই দূষরকে ডাকার বাহানায় সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। দৃঢ়ভাবে উপরে ওঠার প্রস্তুতি নেয়, কিন্তু সিঁড়ির মাঝপথে থাকতেই সে থমকে দাঁড়ায়। চোখের সামনে দূষরকে নিচে নামতে দেখে। দূষর স্বাভাবিকভাবেই নিচে নেমে আসছে, তবে তার পিছনে ইচ্ছে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মীরার চোখের দৃষ্টি মুহূর্তে বদলে যায়। ঈর্ষায় তার চোখ লাল হয়ে ওঠে। সে ইচ্ছের ঘরের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, মুখ শক্ত হয়ে আসে। সন্দেহ আরও ঘনীভূত হয় তার মনে। ইচ্ছের প্রতি তার আগে থেকে একটা অজানা বিরক্তি ছিল, আজ সেটা আরও বেড়ে গেল। তবে সে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। তারপর দূষরের পিছু পিছু দৃঢ় পায়ে লিভিং রুমে ফিরে আসে। মুখে কিছু না বললেও তার চোখে মুখের ভাব দেখে মনে হয় মনে মনে অনেক কিছুই সে ভাবছে। দূষর আরামদায়ক ট্রাউজার ও পেলো টি শার্ট পরে সোজা গিয়ে তার নানুর পাশে বসে। ক্লান্ত মনে দূষর ধীরে ধীরে মাথাটা হুমায়রা বিবির কোলে রাখে, যেন ছোটবেলার মতো একটু প্রশান্তি খুঁজে পায়। হুমায়রা বিবির নাতির চুলে আলতো হাতে বিলি কাটতে থাকে, এক গভীর মমতায়। দূষর চোখ বন্ধ করে শ্বাস নেয়, যেন নানুর স্পর্শেই সমস্ত ক্লান্তি তা দূর হয়ে যায়। ওদিকে লিভিং রুমের অন্য প্রান্তে বসে থাকা মারিয়া খান দূষরকে এই অবস্থায় দেখে চুপচাপ উঠে দাঁড়ায়। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়, যেন তার অস্বস্তি লাগছে। সে আর সেখানে এক মুহূর্ত থাকতে চায় না। দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে যায়।
যেন কিছু কাজে ব্যস্ত হয়ে নিজেকে অন্যদিকে মনোযোগী করতে পারে। ধূসর আরাম করে হুমায়রা বিবির কোলে মাথা রাখতেই নানু তার চুলে বিলি কাটতে কাটতে মুচকি হেসে বললেন, কী রে ধূসর, তুই তো বড় হয়ে গেছিস, তাও এখনো আমার কোলে মাথা রাখতে আসিস? ধূসর চোখ বন্ধ রেখেই হাসল। কোলে তো রাখতেই হবে নানু, না হলে তোকে কে বলবে তুই কত সুন্দর করে চুল বিলি কাটিস? হুমায়রা বিবি ধূসরকে খোঁচা দিয়ে বলেন, এই তোদের ঢং দেখলে হাসি পায়, বাহিরে যা, রুক্ষ মেজাজ দূরে থাকিস, বাসায় এসে আমার আদুরে বাচ্চা হয়ে যাস। ধূসর একটু চোখ খুলে তাকিয়ে মুচকি হেসে বলল, এটা একমাত্র তোর জন্য স্পেশাল অফার নানু, বাহিরের কেউ এটা পায় না। নানু ধূসরকে একটা ধমক দিলেন, এ চালাকি কথাবার্তা আমাকে দেখাস না তো। বলতো, আজকাল বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছা আছে নাকি, নাকি আজীবন আমার কোলে মাথা রেখেই কাটাবি? ধূসর মুখ বাঁকাই, বিয়ে টিয়ে করে কোনো লাভ নাই নানু, পরে তো বউ এসে আমার জায়গাটা দখল করে নিবে, তখন আমার আর কোলে মাথা রাখা হবে না। হুমায়রা বিবি হাসতে হাসতে ধূসরের কপালে আলতো চড় মারেন, ওরে পাগল, নিজের নানুর কাছে জায়গা নিয়ে টেনশন করছিস? যে মেয়ে তোকে ভালোবাসবে সে তোকে আমার থেকেও বেশি যত্ন করবে রে। ধূসর নিঃশব্দে হাসল, কিন্তু কিছু বলল না। মনে মনে জানে ভালোবাসা তো সহজ নয়। নানু আবারও আদুরে গলায় বললেন, তবে শোন, আমি কিন্তু একদিন তোকে পটিয়ে বিয়ে করবই, তারপর তোর বউয়ের কাছে গিয়ে বলবো, দেখো মা, এই ছেলেকে আমি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছি। ধূসর হেসে উঠে বলল, ঠিক আছে নানু, বউ খুঁজে তবে আমাকে বিয়ে করাস। নানু মজা করে বললেন, ঠিক আছে ঠিক আছে, পাকা কথা। দুজনের হাসি শব্দে লিভিং রুমের আশেপাশে থাকা সবাই একবার করে তাকিয়ে দেখে, তবে হুমায়রা বিবি আর ধূসর নিজেদের দুনিয়ায় ব্যস্ত। নানুর ভালোবাসার ছায়ায় ধূসর যেন কিছুক্ষণের জন্য সব দুশ্চিন্তাই ভুলে গেছে। ঈশিতা নানু আর ধূসরের খুনসুটি দেখে মুখ লুকিয়ে বসে থাকলেও কেউ তার দিকে খেয়াল করছে না দেখে অবশেষে মুখ বার করে বলেই ফেলল, নানু, তুমি ভাইয়াকে এইভাবে আদর করো, আমার বাঘ কই গেল? এতক্ষণ ধূসর নিশ্চিন্তে নানুর কোলে মাথা রেখে শুয়েছিল, এবার ঈশিতার কথায় চোখ তুলে তাকিয়ে হাসল। এই দেখ, ঈশিতা কেমন জেলাস হয়ে গেল। ঈশিতা মুখ বাঁকিয়ে বলল, আমি জেলাস হব না? তোমরা দুইজন নিজেদের দুনিয়ায় মগ্ন, নানু তো শুধু তোমার মাথায় হাত বোলাচ্ছে, আমারটা একবারও ধরল না। হুমায়রা বিবি হাসতে হাসতে ঈশিতার গাল টিপে বললেন, আরে আমার দুটো চোখের মনি তো, তুই একটু ধৈর্য ধর, এখন তোকেও আদর করি। ঈশিতার সঙ্গে সঙ্গে নানুর পাশে গুটিসিটু মেরে বসে। নানু এবার ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে, এই যে আমার আদরের পুতুল, বলতো দেখি কেমন আছিস? ঈশিতা নানুর কোলে মাথা দিয়ে গোমরা মুখে বলল, ভালো নেই, তুমি ধূসর ভাইয়াকে বেশি ভালোবাসো। ধূসর মুচকি হেসে বলল, এই দেখ, ছোট পুচকি রাগ করে বসে আছে। নানু হেসে বলল, আরে পাগলি, আমি তোকে আর ভাইয়াকে সমান ভালোবাসি, তুই আমার মিষ্টি পাখি, আর তোর ভাই হলো আমার হিমালয়। ধূসর ব্রু কুচকে বলল, মানে? হুমায়রা বিবি মজা করে বললেন, মানে তুই যেমন গম্ভীর, শক্ত আর মাথা গরম, আর ঈশিতা তেমনই চঞ্চল আর নরম। তোর কাছে যেমন সবাই ভয় পায়, ঈশিতাকে তেমন সবাই আদর করে। ঈশিতা খুশি হয়ে বলল, শুনছো ভাইয়া, নানু বলছে সবাই আমাকে আদর করে। ধূসর কপট বিরক্তির ভান করে বলল, বুঝলাম, তাই বলে কি আমি সবার কাছে ভয়ানক? নানু মজা করে ধূসরের কপালে চুমু দিয়ে বললেন, না রে পাগল, তুই আমার গর্ব, তুই যতই বড় হোস আমার কাছে সবসময় ছোটটাই থাকবি। ঈশিতা মুখ টিপে হেসে বলল, ভাইয়া শোনো শোনো, তুমি যতই বড় হও নানুর কাছে তুমি একটা বাচ্চা। ধূসর আগেই চোখ করে বলল, এই মেয়েটাকে কেউ নিয়ে যাও তো এখান থেকে। সবাই হেসে ওঠে, আর লিভিং রুম ভরে যায় নাতি নাতনির খুনসুটিতে। হুমায়রা বিবি নাতি নাতনিদের খুনসুটিতে মেতে উঠলেও হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল তার। ধূসর আর ঈশিতার মাথায় হাত বুলাতে বুলাতে একবার এদিক ওদিক তাকিয়ে বললেন, তবে ইচ্ছে কোথায় গেল? দুপুরে তো দেখলাম, কিন্তু সারা দিনই আমার বুদ্ধিমানের কোনো খবর পেলাম না। ধূসর একটু থমকে গেল। ঈশিতাও চুপ করে গেল মুহূর্তের জন্য। ঈশিতা মুখ কুঁচকে বলল, হ্যাঁ, ইচ্ছে কোথায়? দুপুরে দেখেছিলাম, তারপর তো আর খুঁজেই পাইনি। ধূসর ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে বলল, ও তো উপরে নিজের রুমে ছিল, এখনও থাকলে থাকতে পারে। নানুর গলায় মায়ায় সুর এনে, তোমরা তো মজা করছো, ওর কি মন খারাপ নাকি? দুপুরের পর থেকে তো দেখতেই পেলাম না, খেয়েছি কি ঠিকঠাক? ঈশিতা মুখ বাঁকিয়ে বলল, উফ, এই ইচ্ছেটাও না।
এমন চুপচাপ থাকে যে কখন আসলো কখন গেল টেরই পাই না। দুশো চুপচাপ বসে রইল, যেন কিছু চিন্তা করছে। হঠাৎ নানুর সুর গম্ভীর হয়ে এলো। এক কাজ কর, ঈশিতা গিয়ে দেখে আয় তো ইচ্ছে কি করছে। আমি তো জানি এই মেয়েটা মন খারাপ হলে কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলে না। ঈশিতা সজোরে মাথা নাড়ল। হ্যাঁ ঠিকই বলেছ, একবার না গিয়ে ওর খবর নেওয়া দরকার। এদিকে দুশোর কিছু না বলে একবার গড়ির দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটিয়ে বলল, থাক ও ঠিক আছে, আমি দেখে আসছি, নানু চিন্তা করো না। বলেই সে উঠে দাঁড়ালো। আর ঈশিতা অবাক হয়ে তাকিয়ে রইল দুশোরের দিকে। নানু মৃদু হাসলেন। দুশোর হয়তো আগেই ইচ্ছের খোঁজ রেখেছে, কিন্তু তা কাউকে বলছে না। দুশোর শ্রেণীর দিকে এগিয়ে যেতে না যেতেই মীরা রাগী চোখে তার পিছনে তাকিয়ে থাকলো। তার ভিতরে হঠাৎই এক ধরনের রাগ কাজ করতে লাগলো। দুশোর ইচ্ছের ঘরের দিকে উঠে গেল, অথচ একবারের জন্য মীরার দিকে ফিরেও তাকালো না। এটা মীরার জন্য সহ্য করা কঠিন হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, এই মেয়েটার জন্যই দুশোর আমার থেকে দূরে সরে যাচ্ছে। এতদিন সে কখনোই এভাবে কারো খোঁজ নিতে চায়নি। তার হাতের মুঠো হয়ে গেল রাগে। ঈর্ষা যেন তার প্রতিটি অনুভূতি গ্রাস করে নিচ্ছিল। হঠাৎই পাশ থেকে ঈশিতা বলে উঠল, কি হলো আপু, কাকে এত রাগী চোখে দেখছ? মীরা দ্রুত মুখের ভাব পাল্টে একটা হাসি দিল, কিন্তু তার চোখের ভিতরে আগুন লুকানো যায়নি। কিছু না, এমনি, বলে সে মুখ ফিরিয়ে নিল। কিন্তু মনে মনে সে প্রতিজ্ঞা করল ইচ্ছেকে দুশোরের কাছ থেকে সরিয়ে দিতেই হবে। দুশোর ইচ্ছের দরজার সামনে এসে থামল। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে দরজায় নক করল। ভিতর থেকে কোনো সাড়া এলো না। সে আবারও নক করল, এবার একটু জোরে। শেষমেশ দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখল ইচ্ছে চুপচাপ বসে আছে, কোলে একটা উপন্যাস। কিন্তু তার চোখে যেন শব্দের মাঝেও হারিয়ে যায়নি। সে চুপচাপ একদৃষ্টিতে বইয়ের পাতার দিকে তাকিয়ে আছে, অথচ মনে হচ্ছে তার মন অন্য কোথাও পড়ে আছে। দুশো দরজা ঠেলে ভিতরে ঢুকে এলো। তারপর ঠোঁটে এক ধরনের কৌতুক মিশ্রিত বিরক্তি নিয়ে বলে উঠল, নিচে চলেন ম্যাডাম, আপনাকে কি সব কিছুতে ইনভাইটেশন দিতে হবে? ইচ্ছে বইয়ের পাতা উল্টানোর ভান করলেও তার আঙ্গুল স্থির হয়ে রইল। দুশো তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আর একটু সামনে এগিয়ে এসে বলল, আমি কত বছর পর বাড়ি ফিরেছি, অথচ আমার সাথে ঠিকমতো দুটো কথাও বললে না। তুমি কি আমার আসার জন্যই এভাবে নিজেকে লুকিয়ে রাখছ? ইচ্ছে ধীরে ধীরে চোখ তুলে তাকায় দুশোরের দিকে। এক মুহূর্তের জন্য তাদের দৃষ্টির মিলন হয়। দুশো দেখতে পেলেও ইচ্ছের চোখের গভীরে যেন অনেক না বলা কথা জমে আছে, কিন্তু সে কিছু বলছে না। দুশোর এক হাত পকেটে ঢুকিয়ে হালকা ভ্রু কুঁচকে বলল, কি হলো, এমন মুখ করে আছো কেন? নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে না? ইচ্ছে মুখ ফুরিয়ে নিল, ঠোঁট কাঁপল একবার, কিন্তু কোনো কথা বের হলো না। দুশোর আবার সত্যি বিরক্ত হলো। তারপরে এক হাত বাড়িয়ে ইচ্ছের উপন্যাসটা কেড়ে নিল তার হাত থেকে। এখন চলো তো, বেশি নাটক করো না। ইচ্ছে আবার সত্যি চমকে উঠল, দুশোর ভাই, এটা কি করছেন? দুশোর বইটা একপাশে ছুঁড়ে দিয়ে বলল, তুমি যদি চুপচাপ বসে থাকো তবে আমারও ধৈর্য থাকবে না। চলো নিচে গিয়ে সবার সাথে একটু সময় কাটাও। ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে দৃঢ় পায়ে উঠে দাঁড়ালো। দুশোর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এই তো চাইছিলাম। তারপর দরজার দিকে ইশারা করলো, লেডিস ফার্স্ট। ইচ্ছে দৃঢ় পায়ে এগিয়ে গেল, আর দুশো তার পিছন পিছন নিচে নেমে গেল। রাতের খাবারের সময় তালুকদার বাড়ির ডাইনিং টেবিল গম গম করছে। বিশাল ডাইনিংয়ের চারপাশে সবাই একে একে বসে পড়েছে। হৈমন্তী আর মালা খাবার সার্ভ করতে ব্যস্ত। আর ঈশিতা খুশি হয়, আজকের খাবার একদম নানুর হাতের রান্নার মতো হয়েছে। হুমায়রা বিবি পান মুখে চিবুতে চিবুতে হেসে বলেন, তা তো হবেই, আমি তো নিজের হাতে রেসিপি বলেছি। দুশোর নীরবে খাচ্ছিল, মাঝে মাঝে ঈশিতার ইচ্ছের কথার ফাঁকে চোখ তুলে তাকাচ্ছিল। মীরা পাশ থেকে মাঝে মাঝে দুশোরকে লক্ষ্য করছিল, কিন্তু দুশোর নির্বিকার ভঙ্গিতে খাওয়া চালিয়ে যাচ্ছে। রফিক তালুকদার আর ইনায়েত তালুকদার নিজেদের মধ্যে অফিসের কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আর মাঝে মাঝে মারিয়া খান বিরক্ত হয়ে তাকাচ্ছিলেন, যেন এই ধরনের আলোচনা খাবারের টেবিলে তার পছন্দ নয়। এক পর্যায়ে খাওয়া শেষ হলে একে একে সবাই উঠে পড়তে লাগলো। হুমায়রা বিবি ঈশিতার ইচ্ছের হাত ধরে বললেন, তোরা আমার রুমে আসিস, কিন্তু একটু গল্প করব। ঈশিতা খুশি হয়ে বলল, নিশ্চয় নানু। সবাই যার যার ঘরের দিকে চলে যায়। দুশোর একবার ইচ্ছের দিকে তাকিয়ে উঠে গেল উপরে, আর মীরা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে রাগী চোখে তাকিয়ে দুশোরের পিছু নিল। এসবের মাঝে রফিক তালুকদার আর রোকসানা বেগম
খাওয়ার পরেও ডাইনিংয়ে বসে রইলেন। রোকসানা গম্ভীর স্বরে বললেন, আপনি জানেন আজ মারিয়া আবার ইচ্ছের সাথে খারাপ ব্যবহার করেছে? রফিক চুপ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর বলেন, জানি। দুশোর ওকে জবাব দিয়েছে, কিন্তু এসব আর কতদিন চলবে? রোকসানা একটু চিন্তিত মুখে তাকালেন। আমি ভয় পাচ্ছি ইচ্ছের উপর যেন এসবের কোনো প্রভাব না পড়ে। রফিক তালুকদার দীর্ঘশ্বাস পেলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, কাল সকালে এই বিষয়ে কথা বলবো, এখন চলো বিশ্রাম নেই। রোকসানা নিঃশব্দে মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। দুজন ধীরে ধীরে নিজেদের ঘরের দিকে চলে গেলেন। আর রাত গভীর হতে থাকলো তালুকদার বাড়িতে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। তালুকদার বাড়ির ছাদে মাদুর পাতা হয়েছে, আর সবাই একে একে সেখানে জমেছে। ঈশিতা, ইচ্ছে, মীরা, তৃণ আর তূর্ণ সবাই আড্ডা দিচ্ছে। হালকা ঠান্ডা বাতাস ছাদে এসে স্পর্শ করছে, কিন্তু তাদের মধ্যে মজার গল্প আর হাসির রোল যেন এটাকে ঠান্ডাকে উপেক্ষা করে। তৃণ আর তূর্ণ 2 ভাই, যদিও যমজ না, কিন্তু দেখতে প্রায় একরকম। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব, আর ধূসরের বন্ধু হওয়ার কারণে তাদের প্রভাবও বেশ লক্ষণীয়। ছাদে তাদের উপস্থিতি যেন আড্ডাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। রাতের খাবারের পর 2 ভাই এসেছে। আজ ব্যস্ততায় আগে আসতে পারেনি। তৃণ বেশ হাস্যরসিক, সব সময় নতুন নতুন গল্প শোনাতে পছন্দ করে। আর তূর্ণ একটু বেশি শান্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের মজাদার স্নানও উপস্থিত থাকে। ঈশিতা ছাদে আসতে আসতে বলে ওঠে, চলো চলো আড্ডা দেই, সবাই এসে গেছে, আর কোনোভাবে মিস করা যাবে না। আর সে আসতেই মীরা আর যেন আরও উৎসাহী হয়ে ওঠে। মীরা অবশ্য কৌশলে ছাদে আসলেও খেয়াল ছিল ধূসরের দিকে। তারপর শুরু হলো গল্পের পালা। পুরনো দিনের স্মৃতি থেকে হাস্যকর ঘটনাগুলো সুরত বদলাতে লাগলো। তরুণ একটু এগিয়ে এসে বলল, যে যার নিজের গল্প বলবে, আর তারপর সবাই একত্রে শুনবে, তাহলে তো রাতটা আরও মজাদার হয়ে যাবে। ইচ্ছে বেশ শান্তভাবে বসে সব কিছু শুনছিল। তৃণ ও তরুণের আড্ডায় তাদের চাহনি আর সপ্রাণ হাসির মাধ্যমে ছাদে এক ধরনের জীবন্ত পরিবেশ তৈরি হয়। আর রাতের তীব্রতা আসলেও সবাই সে একসঙ্গে থাকা, গল্প করার আনন্দে যেন এক ভিন্ন জগতে হারিয়ে যায়। বন্ধু হওয়ার দরুন ধূসরের গান শুনত আগে অনেক, তূর্ণ ও তৃণ, তবে বহু বছর থেকে তার হয়ে ওঠেনি। যে যার মতো ব্যস্ত। এবার ধূসরকে কাছে পেয়ে তূর্ণ ও তৃণ একেবারেই ছাড়বে না ধূসরকে। শুরু থেকে তারা পিছনে লেগেছে, আর ধূসর বারবার না করেও শেষমেশ হাল ছেড়ে দিল। ঠিক আছে গাইছি, কিন্তু বাজানো দায়িত্ব তোর, বলে ধূসর তৃণের দিকে তাকালো। তৃণ দুষ্টামি চোখে হাসল, তাই না? আমি বাজাবো, তুই গাইবি, বেশ জমে যাবে। তর্ণ গিটার হাতে নিল, আর আঙ্গুলের ছোঁয়ায় তারগুলোতে সুর তুলল। ধূসর চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, যেন নিজেকে তৈরি করছে। তারপর গভীর কণ্ঠে গাইতে শুরু করলো, কেসে বাতা হে কিউ তুসকো সাহে, ইয়েরা বাতা না পায়ে। গানের প্রথম লাইনের পুরো ছাদ যেন নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণ হাসি ঠাট্টা করা সবাই চুপচাপ হয়ে ধূসরের কণ্ঠ শুনতে লাগলো। তর্ণ গিটারের স্ট্রিংয়ে সুর তুলছিল, আর ধূসর একের পর এক লাইন গেয়ে যাচ্ছে। তার কণ্ঠে এক অদ্ভুত মাদকতা। ঈশিতা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ভাইয়া এত ভালো গান গায়, আগে তো জানতামই না। মীরার মুখ থেকে হাসি মুছে গেছে। সে ধূসরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে, এতটা আবেগ কোথা থেকে এলো। আর ইচ্ছে, সে তো পুরো স্তব্ধ। ধূসরের গলায় এত মিষ্টি সুর, এত গভীর কণ্ঠ, সে কখনো কল্পনাও করেনি আগে। ধূসরের চোখ বন্ধ, যেন গানের মধ্যে সে হারিয়ে গেছে। আর ইচ্ছে তাকিয়ে আছে তার দিকে, এক মুহূর্তের জন্য যেন অন্য কিছু ভুলে গেছে। ধূসর যখন গাইছিল তখন তার মুখের ভঙ্গি, চোখের গভীরতা, গলার তীব্র অথচ কোমল টান, সব কিছুতে আলাদা এক অনুভূতি তৈরি করে। গান শেষ হতে চারপাশে নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড কারো মুখ থেকে কোনো কথাই বের হলো না। তারপর হঠাৎ করতালিতে ফেটে পড়ল। অসাধারণ। তৃণ গিটার এক পাশে রেখে হাততালি দিতে লাগলো। তুই এত ভালো গান গাস ভাই, বলার মতো না। কতদিন পর শুনলাম, আবার বল নিজেকে এখন পাউরুটি মনে হচ্ছে। দি গ্রেট ধূসর তালুকদারের গান শুনে তর্ণ তৃণর কাঁধে একটা হালকা ধাক্কা দিল। ভাই তুই চুপ থাক, তোর লুকানো ট্যালেন্ট এতদিন কোথায় ছিল? ধূসর সহ বাকি সকলে এমন মজায় হেসে ওঠে। ইচ্ছেও হাসে, অন্যদিকে ধূসরও হাসে কারো দিকে তাকিয়ে। রাত তখন প্রায় 3টা ছুঁই ছুঁই। ঠান্ডা হাওয়া বইছে,
আড্ডার রেশ এখনও শেষ হয়নি, কিন্তু ক্লান্তি চোখের পাতায় ভর করছে। মীরা গুমে কাহিল, একদম নড়তে পারছে না। তৃণ বিরক্ত মুখে বলল, এ মেয়ে, তুই কি এখানেই ঘুমানোর প্ল্যান করছিস? মীরা কোনো উত্তর দিল না, শুধু অস্পষ্টভাবে মাথা জাগালো। তৃণ বাধ্য হয়ে তাকে ধরে নিয়ে নিচে নামতে লাগলো। ঈশিতা তখনও পুরো এনার্জিতে স্ন্যাক্স আর পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে। ফ্ল্যাশ জ্বালিয়ে তর্ণকে সাহায্য করছে। একে একে সবাই ছাদ থেকে নামতে শুরু করলো, কিন্তু ছাদে থেকে গেল শুধু দুজন, ইচ্ছে আর ধূসর। ধূসর ফোন কানে দিয়ে গম্ভীর মুখে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। ইচ্ছে ছাদের একপাশে গিয়ে মাদুর গুটিয়ে তুলল। ঠিক তখনই খেয়াল করলো তার একটা আংটি নেই। এক মুহূর্তের জন্য ধূসরকে দেখে নিলেও সে ব্যস্ত, ফোনে কথা বলছে, কিছু খেয়াল করেনি। ইচ্ছে তখনই চারদিকে খুঁজতে লাগলো, হাঁটু গেড়ে বসে মাদুরের নিচে, ছাদের কোনায় যত জায়গায় সম্ভব সব জায়গায় হাতড়ে দেখলো, কিন্তু কোথাও আংটি নেই। কোথায় গেল? আমি তো পরিষ্কার মনে করতে পারছি ছাদে আসার সময় আংটি ছিল। ইচ্ছে মনে মনে ভাবলো, লজ্জা আর ভয় একসঙ্গে তাকে চেপে ধরল। এত রাতে সবাই চলে গেছে, এখন যদি কাউকে ডাকে নিশ্চয়ই হাসাহাসি করবে। মনের মধ্যে অস্বস্তি নিয়ে মাদুরটা গুটিয়ে এক হাতে নিয়ে দৃঢ় পায়ে নিচে নামতে লাগলো। অন্যদিকে ধূসর তখনও ফোনে কথা বলতে বলতে ছাদে পায়চারি করছে। হঠাৎ তার পায়ের আঙ্গুলে কিছু একটা লাগলে ব্যথা অনুভব হয়। ধূসর এক মুহূর্তে থামল, চোখ নামিয়ে দেখলো সোনার একটা আংটি মৃদু চাঁদের আলোয় ঝলমল করছে। সে নিচু হয়ে সেটি হাতে তুলল, আঙ্গুলের উপর ঘুরিয়ে দেখলো কোথায় যেন দেখেছে, চেনা চেনা লাগে। এক সেকেন্ড পরে তার মনে পড়ে গেল ইচ্ছের আঙ্গুলে দেখেছি এটা। ধূসর আংটিটা পকেটে ঢুকিয়ে রাখলো, মুখে হালকা একটা রহস্যময় হাসি এঁকে নিচে নামতে লাগলো। ঘরটা একদম অন্ধকার, শুধু জানালা ফাঁক দিয়ে আসা চাঁদের আলো বিছানার এক কোণায় পড়ে রয়েছে। ধূসর বিছানায় বসে মাথা চেপে ধরে রেখেছে, যেন নিজের চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করছে। কেন আমার সাথে এটা হচ্ছে? নিজের মনেই ফিসফিস করে। 27 বছরের জীবনে অনেক কিছু দেখেছে, অনেক কিছু সামলেছে, কিন্তু এমন অনুভূতি কখনো আসেনি। সে কারো চোখের দিকে এতক্ষণ তাকিয়ে থাকেনি, কারো মুখ এত স্পষ্টভাবে মনে বসে থাকেনি। কিন্তু এখন, চোখ বন্ধ করলেই একটা পুতুলের মতো মায়াবী মুখ ভেসে ওঠে। মিষ্টি হাসি, গালের কোণায় কুচকুচে একটা তিল, আর সেই জেদি দৃষ্টি, যেন এই পৃথিবীর কোনো কিছুতেই ভয় পায় না। ধূসর দীর্ঘশ্বাস ফেলে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে এই ভাবনাগুলোকে দূর করার জন্যে। আমি এটা চাইনি, আমি তো কখনো ভাবিনি, কিন্তু মনের বিরুদ্ধে কি কিছু করা যায়? আলো অন্ধকারে ঢেকে থাকা ঘরের নিস্তব্ধতা তার প্রশ্নের কোনো উত্তর দিল না। ঘরের ভেতর বাহিরের আলো আর মৃদু বাতাস খেলা করছে। ঘড়ির কাঁটা বলছিল ভোর 4:30। পুরো তালুকদার বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন, যেন পুরো পৃথিবী তখন নিস্তব্ধ। ইচ্ছের ঘরের দরজাটা একটু ফাঁক হয়েছিল, হয়তো বাতাসের কারণে, অথবা কেউ কৌশলে খুলে ফেলেছে। ভেতরে ছিল নিস্তব্ধ ঘুমের রাজ্য, যেখানে শুধু ইচ্ছের মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ধূসর নিঃশব্দে ঘরে প্রবেশ করে। পদক্ষেপ ছিল এতটাই হালকা, যেন ফ্লোরো টের পেল না। চোখ ধীরে ধীরে সরে গেল বিছানায় শুয়ে থাকা মেয়েটির দিকে। ইচ্ছে একপাশে মুখ ফিরিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। কপালের চুল এলোমেলো হয়ে বিছিয়ে আছে বালিশের ওপর। ঘরের নরম আলোয় তার মুখটা এতটাই শান্ত লাগছিল, যেন কোনো স্বর্গীয় চিত্রকর্ম। ধূসর কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রই। এমন অচেনা অনুভূতি তার আগে কখনো হয়নি। বুকের ভেতর এক চাপা শ্বাস আটকে ছিল, যেন এক ভুল করলেই সব ভেঙে যাবে। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে ইচ্ছের হাতটা আলতো করে ধরে ধূসর। ইচ্ছের ছোট ছোট আঙ্গুলগুলো এতটাই কোমল ছিল, যেন কোনো শিশুর। ধূসর সাবধানে ইচ্ছের অনামিকা আঙুলে আংটি পরিয়ে দেও। সোনার আংটিটা মৃদু আলোয় চকচক করে উঠল, ঠিক যেমন ইচ্ছের চোখ দুটো চকচক করত যখন সে কিছু নিয়ে উচ্ছ্বাস দেখাত। ধূসর হাত সরিয়ে দেয়, কিন্তু তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ ইচ্ছে কিছুটা নড়ে উঠল, হয়তো স্বপ্নের ভেতর কোনো দৃশ্য দেখে। ধূসর দ্রুত সরে দাঁড়ালো, কিন্তু তার দৃষ্টি এক মুহূর্তের জন্য ইচ্ছের মুখ থেকে সরল না। ধূসর স্থির দাঁড়িয়ে ছিল ইচ্ছের পাশে। ঘরের মৃদু আলোয় তার চোখ দুটো আবছা আলো ছায়ার মাঝে ডুবে গিয়েছে। বিছানার উপর গভীর ঘুমে আচ্ছন্ন ইচ্ছের নিঃশ্বাসের ছোট ছোট ওঠানামা ধূসর স্পষ্ট শুনতে পাচ্ছিল। ধূসরের দৃষ্টি আটকে ছিল ইচ্ছের মুখে, যেন কোনো অনন্ত রহস্য তাকে টেনে ধরে রেখেছে। মেয়েটার মুখের একপাশে কিছু চুল এলোমেলো হয়ে পড়েছে, তার ছোট ছোট নিঃশ্বাসের সঙ্গে চুলগুলো সামান্য নড়ে উঠছে। গালের সেই ছোট্ট কালো তিলটা, ধূসর আগেও দেখেছে, কিন্তু আজ কেন যেন মনে হলো, তিলটা ওর গালের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
কিছুক্ষণ আগে সেই ইচ্ছের অনামিকা আঙুলে সেই সোনার আংটি পরিয়ে দিয়েছে, অথচ মেয়েটা টেরি পেল না। ধূসর জানে, ইচ্ছে যখন জেগে উঠবে, তখন হয়তো অবাক হবে, হয়তো খুঁজবে কে পরিয়েছে এটা, হয়তো কিছুই বুঝবে না। কিন্তু ধূসর এসব কিছু না ভেবেই তাকিয়েছিল। এত বছর পর, এত মানুষের ভিড়েও কেন ইচ্ছেই তার ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, সেটা সে নিজেও জানে না। মেয়েটার শান্ত মুখ, গভীর ঘুমের নিস্তব্ধতা, সবকিছু মিলিয়ে ধূসরের মনে অজানা এক প্রশান্তি ছড়িয়ে দেয়। ভোরের আজানের শব্দ বাতাসে ভেসে আসে দূর হতে। ধূসর একবার শেষবারের মতো ইচ্ছের দিকে তাকালো, যেন তার মনের সব অনুভূতি সেই এক দৃষ্টিতে বন্দি করে নিতে চায়। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ে, জানালার ফাঁক দিয়ে আসা প্রথম সূর্যের আলো ইচ্ছের আঙুলের সেই সোনার আংটিতে প্রতিফলিত হয়ে উঠে, অজান্তেই, যেন তার জন্যই অপেক্ষা করছে। ভোরের আলো ধীরে ধীরে বাড়ির আঙিনায় ছড়িয়ে পড়ছে। ইনায়েত তালুকদার নিজের ঘরের ওয়ার্ডরোব খুলে কিছু একটা খুঁজছিলেন। তার মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ, যেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাচ্ছেন না। এমন সময় হৈমন্তী ঘরে ঢুকল, তার হাতে গরম চায়ের কাপ। ইনায়েতের ব্যস্ততা দেখে সে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর কাছে এসে বলল, আপনার কি লাগবে বলুন, আমি খুঁজে দিচ্ছি। ইনায়েত চোখ না তুলেই বলল, চাই তো তোমাকেই, তবে আপাতত একটা ফাইলটা খুঁজছি, কাল রাতে ঠিক এখানে রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। হৈমন্তী কিছুটা লজ্জা পাই, বিয়ের এত বছর পরও যেন ভালোবাসা কমে না। হৈমন্তী কয়েক মুহূর্তের মধ্যেই সে ফাইলটা খুঁজে ইনায়েতের দিকে বাড়িয়ে দিল। এই নিন, ঠিক এখানে ছিল। হৈমন্তী হাসে। ইনায়েত স্বস্তির নিঃশ্বাস ফেলল, ধন্যবাদ গিন্নি, আমি অফিসের জন্য তৈরি হই, বলে ফাইল হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। হৈমন্তী স্বামীর চলে যাওয়ার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে নিজেও বেরিয়ে এল। বাইরে এসে দেখে মারিয়া খান লিভিং রুমের সোফায় বসে আছেন। হৈমন্তী তার পাশে গিয়ে বসল, কি খবর? সকাল সকাল এত চুপচাপ কেন? মারিয়া খান এক চুমুক চানিয়ে হালকা হাসল, চুপচাপ বলছেন? আমি তো ভাবছিলাম, সকালে একটু শান্তি করে বসি, কিন্তু আপনার কথা শুনেই বুঝতে পারছি, আর শান্তি নেই। এক চুমুক চানিয়ে মারিয়া খান গল্প শুরু করল, আর হৈমন্তী মনোযোগ দিয়ে শুনতে লাগে, যেন এটাই তার সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হুমায়রা বিবির ঘরে তখনও রাতের বাতি জ্বলছে, জানালার পর্দা সামান্য উড়ছে হালকা বাতাসে। ঘরের ভেতর উত্তপ্ত পরিবেশ, কারণ মীরা রাগে ফুঁসছে। তার কপালে ভাঁজ, ঠোঁট চেপে ধরেছে শক্ত করে। দাদি, আমি কোনো অন্যায় বলছি না। আমি শুধু চাই যা আমার সেটা আমি পাই। মীরার কণ্ঠে স্পষ্ট জেদ। হুমায়রা বিবি দীর্ঘশ্বাস ফেললেন। চোখ দুটো যেন একবারেই গভীর হয়ে উঠেছে বয়সের ভারে, কিন্তু অভিজ্ঞতার দৃঢ়তা সেখানে স্পষ্ট। মীরা, কারো মনের উপর জোর করা সম্ভব নয়। ভালোবাসা, সম্মান, এসব আদায় করতে হয়, দাবি করে পাওয়া যায় না। মীরা দাঁত কামড়ে বলে, আমি শুধু চাই, দাদি। আমি জানি, ধূসর আমার জন্যই যথার্থ, আমি জানি। হুমায়রা বিবি মাথা নাড়লেন, মীরা, তোমার বয়স হয়েছে, অনেক কিছু বোঝার সময় হয়েছে। যে হৃদয় তোমার নয়, তাকে ধরে রাখার চেষ্টা করো না। এতে তোমারই কষ্ট বাড়বে। মীরা এক মুহূর্ত নীরব হয়ে থাকে, তারপর রাগে চোখের পানি আটকে বলে, দাদি, আপনি তো সবসময় অন্যদের পক্ষ নেন। কিন্তু এবার আমি হারতে চাই না। এই বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে, দরজা প্রায় ধাক্কা মেরে বন্ধ করল। হুমায়রা বিবি নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকিয়ে থাকলেন, যেন ভবিষ্যতের কোনো অজানা শঙ্কা তার বুকে দোলা দিচ্ছে। বাড়ির প্রধান ফটক বেশ জোরেই ঠেলে বেরিয়ে এলো মীরা। রাগে তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে কিছুতেই কাঁদবে না। তার স্যান্ডেলের ঠকঠক শব্দ রাস্তায় ছড়িয়ে পড়ছে। মারিয়া খান ও হৈমন্তী তখন ড্রয়িং রুমে বসে কথা বলছিল। মীরার এমন রেগে বের হয়ে যাওয়া দেখে দুজনেই একে অপরের দিকে তাকালেন। এ কি হলো মেয়ের, এত রেগে কোথায় যাচ্ছে? হৈমন্তী বিস্ময়ভরা চোখ। মারিয়া খান না কুচিয়ে বললেন, এই মেয়ে দিন দিন অস্বাভাবিক আচরণ করছে। আমার মনে হয় কারো কথা সহ্য করতে পারছে না। হৈমন্তী একটু চিন্তিত গলায় বললেন, তুমি কি জানো ও এমন করে কেন বের হলো? মারিয়া খান ভ্রু কুঁচকে বলেন, আমি জানি না, তবে ঠিকই বুঝতে পারছেন মেয়ে কেন এইভাবে বেরিয়ে গেল। হৈমন্তী চিন্তিত মুখে জানালার দিকে তাকিয়ে দেখলেন, মীরা ফটকের বাইরে চলে গেছে, গাড়িতে উঠে দ্রুত বেরিয়ে গেল। মেয়ে তো আজ সত্যিই কেমন যেন লাগছে। মারিয়া খান তখনও মুখ ভার করে বসে রইলেন। তার মনে একটাই প্রশ্ন, সব কিভাবে হাতের নাগালে আসবে? সকালের মিষ্টি আলো জানালার ফাঁক গলে ঘরে প্রবেশ করেছে, নরম সোনালি আভা ছড়িয়ে পড়েছে ঘরের প্রতিটি কোণে। বাতাসে ভাসছে ভেজা মাটির মিষ্টি গন্ধ, সাথে পাখির কিচিরমিচির। গাছের পাতায় সূর্যের কিরণ খেলে এক মোহময় দৃশ্য সৃষ্টি করেছে।
ধীরে ধীরে নিস্তব্ধতা ভেঙে ব্যস্ততা শুরু হচ্ছে চারপাশে। শহর যেন ঘুম ভেঙে এক নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে। রাস্তার মোড়ে চায়ের দোকানগুলোতে ইতিমধ্যে ভিড় জমতে শুরু করেছে, ধোয়া ওঠা চায়ের কাপে শহরের সকাল ধরা দিয়েছে। অফিসগামী মানুষের দ্রুত পায়ে হাঁটা, রিকশার ঘণ্টি, বাসের হর্ন, দোকানের ঝাঁপ খোলার শব্দ, সব মিলিয়ে শহর তার চিরচেনা ব্যস্ততার ছন্দে ফিরছে। বিল্ডিংয়ের উপর দিয়ে সূর্যের আলো আস্তে আস্তে আরও তীব্র হতে শুরু করেছে। ফ্লাইওভারের ওপর দিয়ে দ্রুতগতিতে ছুটছে গাড়ি, রাস্তার পাশে ফলের দোকানে বিক্রেতারা মাল সাজিয়ে নিচ্ছে, সংবাদপত্রের হোকারেরা দৌড়ে দৌড়ে কাগজ বিলি করছে। একদিকে প্রকৃতির স্নিগ্ধতা, অন্যদিকে শহরের কর্মব্যস্ততা, এই দুইয়ের সংমিশ্রণে শুরু হলো আরও একটি দিন, আরও একটি নতুন গল্পের অধ্যায়। ইচ্ছে এলার্মের টিকটিকি শব্দে ধীরে ধীরে জেগে ওঠে, চোখ দুটো আলসে ঘুমে ভারী হয়ে আছে। হাত বাড়িয়ে পাশে রাখা ছোট টেবিল থেকে ফটোফ্রেমটা তুলে নেয়। মিষ্টি একটা হাসি খেলে যায় ঠোঁটের কোণে, ফ্রেমের ভেতর মা বাবা আর ছোট্ট ইচ্ছে দাঁড়িয়ে আছে, পুরনো একটা ছবি, যা তার শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতি। বিছানা থেকে নেমে জানালার পর্দা সরাতেই সকালের রোদ চোখে এসে লাগে। এতক্ষণে বুঝতে পারে, মা নিশ্চয়ই স্কুলে চলে গেছেন, বাবা অফিসে। পুরো বাড়িটা এখনো আধা নিস্তব্ধ, তবে কয়েক ঘন্টার মধ্যেই এই নীরবতা মিলিয়ে যাবে। তার দিন কেবল নিজের ঘর, পড়াশোনা, ছাদে হাঁটাহাঁটি আর ঈশিতার সঙ্গেই সীমাবদ্ধ। নরম মুখমলের স্লিপার পায়ে গলিয়ে সে ধীর পায়ে ওয়াশরুমে ঢোকে। কাচের সামনে দাঁড়িয়ে নর্মাল রুটিনের মতো ফ্রেশ হতে থাকে। কিন্তু মুখে পানি দেওয়ার সময় হঠাৎই তার দৃষ্টি আটকে যায় বা হাতের অনামিকা আঙুলে। বিস্ময়ের ঘোরে তাকিয়ে থাকে, এটা কিভাবে সম্ভব? কাল রাতে তার হাত একদম ফাঁকা ছিল, এখন সেখানে চকচক করছে আংটি। তারপর মুহূর্তেই যেন গতরাতের ঘটনাগুলো মনে পড়ে যায়। আঙুলে স্পর্শ করে দেখে, সত্যিই পরানো। কে করলো, কেন করলো? গলায় একটু শুষ্কতা অনুভব করে, বুকের ভেতর ধুকপুক শুরু হয়। আর দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। চুলের পানি মোছারও সময় নেই তার কাছে, ভেজা চুল নিয়ে ঈশিতার ঘরের দিকে ছুটে যায়। তাকে এই মুহূর্তে কিছুতেই একা একা এই ধাঁধার সমাধান করতে হবে না, ঈশিতার কাছে সব বলতে হবে। ইচ্ছে দ্রুত ঈশিতার ঘরে গিয়ে ঢোকে, দম নিতে নিতে একটানা বলতে শুরু করে। তুই ভাবতে পারবি না, জানিস, আজ সকালে উঠেই দেখলাম আমার হাতে আংটি। কাল রাতে যখন শুয়েছিলাম তখন এটা ছিল না। কিন্তু এখন আছে। কে দিল, কখন দিল, আমি কিছুই জানি না। এটা কি স্বপ্ন নাকি সত্যি, বুঝতেই পারছি না। তুই বল তো, এটা কিভাবে সম্ভব? কথাগুলো বলে একবারে থামে ইচ্ছে। শ্বাস নিতে নিতে ঈশিতার দিকে তাকায়। কিন্তু ঈশিতা তখনও চুপচাপ, কোনো সাড়া নেই। একটু কাছে গিয়ে দেখে, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। এতক্ষণ ধরে যা যা বলেছে, তার একটাও ঈশিতা শোনেনি। রাগে, দুঃখে, বিরক্তিতে ইচ্ছে নিজের কপাল চাপড়ে ফেলে। এত নাটকীয় ঘটনা ঘটল, আর ঈশিতা আরামে ঘুমাচ্ছে। এতই যদি ঘুম আসে, তাহলে দরজা খুলে রাখলি কেন? নিজের মনে গোজগোজ করতে করতে খাটের ওপর রাখা একটা কুশন তুলে নেয় ইচ্ছে। তারপর ঈশিতার দিকে ছুঁড়ে মারে, ওঠ ব্যাটা। আমি এত বড় রহস্যের মধ্যে পড়ে গেছি, আর তুই ঘুমাচ্ছিস? কুশন গিয়ে ঈশিতার মাথায় লাগতেই সে ঘুমের মধ্যে একটু নড়ে, চোখের পাতা কাঁপে, কিন্তু পুরোপুরি জেগে ওঠে না। ইচ্ছে হাল ছেড়ে দেয়। থাক, আর তোকে বলে লাভ নেই। রাগে পা ঠুকে দরজা ঠেলে বেরিয়ে যায় সে, ফিরে যায় নিজের ঘরের দিকে। কিন্তু তার মনে ততক্ষণে আরো হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কিভাবে হলো? কে তার হাতে আংটি পরিয়ে দিল? তার অনুমান কি ঠিক, নাকি সে ভুল ভাবছে? খালি গায়ে, চাদরের ওপর উপর হয়ে শুয়ে আছে ধূসর, তার ফর্সা ত্বকের মাঝে মেরুদণ্ড বরাবর একটা ছোট কালো তিল জ্বলজ্বল করছে। ধূসর নিঃশ্বাস নিচ্ছে ধীরগতিতে, যেন কোনো গভীর চিন্তায় নিমগ্ন। ইচ্ছে দরজার সামনে থমকে দাঁড়ায়। প্রথমে লজ্জা, তারপর বিস্ময় তার মুখে ফুটে ওঠে। মালা হয়তো একটু আগে বেডটি দিয়ে গেছে, তাই দরজাটা ভালো করে লাগানো হয়নি। আর তার এই ফাঁক দিয়ে ইচ্ছে এমন দৃশ্য দেখে ফেলেছে। সে দ্রুত চোখ সরিয়ে নেয়, কিন্তু মাথার মধ্যে দৃশ্যটা আটকে যায়। ধূসরের নির্ভার, শান্ত মুখ, আর মেরুদণ্ডের মাঝে সেই ছোট্ট তিল, অদ্ভুতভাবে ইচ্ছের মনে গেঁথে যায়। আমি এখানে কি করছি? নিজেকে ধমক দিয়ে দ্রুত দৌড় দেয় নিজের ঘরে। বুক ধুকধুক করছে, গাল লাল হয়ে গেছে লজ্জায়। অসুস্থতায় এতদিনের চুপচাপ থাকা ইচ্ছে যেন আবার প্রাণ ফিরে পাইছে। নিজের ঘরের দরজা বন্ধ করেই বিছানায় লাফিয়ে পড়ে সে। আহ, এসব কি দেখলাম! বালিশে মুখ গুজে ফেলে। অন্যদিকে ধূসর নিঃশব্দে বাথরুমের ভিতর দাঁড়িয়ে আছে, মাথার ওপরে শাওয়ার থেকে টুপটাপ করে ঠান্ডা পানি পড়ছে তার খালি শরীরের ওপর। পুরো শরীর ভিজে চকচক করছে, পানির ধারায় তার মেদহীন, শক্তপোক্ত পেশিগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ঘরের হালকা সাদা আলোয় পানির ফোঁটাগুলো তার ত্বকে মুক্তোর মতো ঝলমল করছে, কিন্তু তার চোখে এক ধরনের অদ্ভুত শূন্যতা। দুই হাত দেয়ালের ওপর ঠেকানো, আঙুলগুলো শক্ত হয়ে চেপে আছে, যেন ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে। পানির ধারা ধীরে ধীরে তার অ্যাবস বরাবর নেমে আসছে, উঁচু নিচু বর্ণিল রেখার মতো গড়িয়ে পড়ছে নিচের দিকে। পায়ের পাতার ওপর পানি জমে, তারপর ছোট ছোট স্রোতের মতো বয়ে যাচ্ছে মেঝের দিকে, তার ফর্সা ত্বকের ওপর দিয়ে পানি গড়িয়ে পড়ার দৃশ্য যেন কোনো শিল্পীর নিখুঁত তুলির আঁচড়। ভেজা চুল এলোমেলো হয়ে ছোট ছোট ঢেউ তুলেছে কপালের ওপর। পানির ঝাপটা চোখে পড়লেও ধূসর যেন তা অনুভব করছে না, গভীর কোনো চিন্তায় নিমগ্ন হয়ে আছে। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে মাঝে মাঝে, যেন শাওয়ারের পানি শুধু শরীর নয়, মনকেও ধুয়ে দিক। কিন্তু কিছু অনুভূতি কি এত সহজে ধুয়ে যায়? হঠাৎ সে চোখ বন্ধ করে, পানির প্রবাহের নিচে মুখ তুলে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন নিজের ভেতরের তোলপাড় করা ভাবনাগুলোকে থামানোর চেষ্টা করছে। কিন্তু যতই পানি পড়ে, কিছু স্মৃতি আরও গভীর হয়ে মনের ভেতর গেঁথে যায়। বাষ্পভরা বাতাসে শাওয়ারের পানি গড়িয়ে পড়ার একঘেয়ে শব্দ একাকিত্ব বাড়িয়ে দিচ্ছে। ধূসর জানে, এই ঠান্ডা পানি হয়তো শরীরের ক্লান্তি মুছতে পারবে, কিন্তু মনের এই অস্থিরতা, এক অজানা অনুভূতির ভার, ওটা ধুয়ে ফেলা কি এত সহজ? ধূসরের অজান্তেই একের পর এক কল আসছিল তার ফোনে এবং ওয়াচে, এবং সেগুলি আসছিল অদ্ভুত নম্বর থেকে, কখনো সেভ করা, কখনো বা আনসেভ। ফোনের স্ক্রিনে বারবার ভেসে উঠছিল ফটো, ভিডিও, এবং কিছু ডকুমেন্ট। প্রতিটি পপ আপ আরও বিভ্রান্ত করছিল যখন বোঝা যায় নাম্বারগুলো বাহিরের দেশের। ইচ্ছে আপন মনে বই পড়ছিল, হঠাৎ দরজা ধাক্কিয়ে ঈশিতা দৌড়ে ঢুকে পড়ে। মুখে তীব্র উত্তেজনা, চোখে একরকম উন্মাদনা। গেস হোয়াট, আমি প্রেমে পড়েছি, বলে চিৎকার করল ঈশিতা। ইচ্ছে ধীরে ধীরে বই বন্ধ করল, ঠান্ডা গলায় বলল, অগেন? ঈশিতা এক ঝটকায় ইচ্ছের পাশে বসে পড়ে, ফোনটা শক্ত করে ধরে রেখেছে, যেন কোনো গুপ্তধন পেয়েছে। ইচ্ছে তার অতি চেনা বোনের অভিব্যক্তি দেখে বোঝার চেষ্টা করল এবার কোন কাল্পনিক পুরুষের প্রেমে পড়েছে সে। একটু চুপ থেকে ঈশিতা নাটকীয় কণ্ঠে বলল, দিস টাইম ইটস রিয়েল। ইচ্ছে চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আগের বারের মতো, যখন তুমি ভেবেছিলে তুমি এডওয়ার্ড কালেনকে বিয়ে করবে, তারপর যখন তুমি ডেমন স্যালভেটর র প্রেমে পড়লে, তারপর যখন তুমি হেনরি ক্যাভেলকে দেখে বললে তুমি সুপারম্যানের বউ হবে। ঈশিতা রাগান্বিত ভঙ্গিতে বলল, আগ, শাট আপ। এবার আমি সিরিয়াস। তারপর উত্তেজনায় ফোন স্ক্রিনে স্ক্রোল করতে করতে এক মুহূর্ত সময় নিল এবং বিজয়ী ভঙ্গিতে বলল, তোর মনোরঞ্জনের জন্য প্রেজেন্টিং, মাই আল্টিমেট লাভ, মিশেল মরন। তারপর এক ঝটকায় ফোনটা ইচ্ছের মুখের সামনে এনে ধরল। স্ক্রিনে মাইকেল মোরনের একটি ইনস্টাগ্রাম রিল চলছে, সুপরিকল্পিতভাবে তৈরি একটি ভিডিও, যেখানে তিনি ধীরেসুস্থে তাকাচ্ছেন, চুলে হাত দিচ্ছেন, ক্যামেরার দিকে হালকা হাসছেন। তার চোখে সেই গা ছমছমে মায়া, যেটা কোটি কোটি ভক্তকে তার প্রেমে ফেলেছে। ঈশিতা তখন পুরো অন্য জগতে, একদৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তারপর ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে চিৎকার করে উঠল, আই এম সিঙ্গল বিকজ অ্যাপারেন্টলি দি অনলি গুড মেন আর ফিকশনাল। ইচ্ছে বিরক্ত হয়ে বলল, ইসি, এটা তো কোনো নতুন কথা না। তোর সব ক্রাশ ফিকশনাল, হোয়াটস নিউ? ঈশিতা ফোনটা বুকে জড়িয়ে ধরে স্বপ্নময় চোখে, নো, নো, নো। দিস টাইম ইটস ডিফারেন্ট। তার চাহনি দেখেছিস? তার গলার গভীরতা শুনেছিস? উফ আফ। বাস্তবে এমন কেউ যদি থাকতো আমার। ঈশিতা বিছানায় গড়াগড়ি খেতে শুরু করে, আর ফোনে বারবার একই ভিডিও চালিয়ে দেখতে থাকে। ইচ্ছে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মাথা ঝাঁকিয়ে নিজের বই খুলে বিড়বিড় করে বলে, হোপলেস রোম্যান্টিক। ঈশিতা তখনও আপন মনে বলে যাচ্ছে, এইবার আমি মিশেলকে ম্যারি করব। ঠিক করেছি। ইচ্ছে ঠান্ডা স্বরে বলল, হি ডাজন্ট ইভেন নো ইউ এক্সিস্ট। ঈশিতা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হতাশভাবে বলল, ট্রু, বাট এ গার্ল ক্যান ড্রিম। তারপর আবার ভিডিও চালিয়ে নিজেকে হারিয়ে ফেলল মাইকেল মোরনের মোহে। ঈশিতা হুট করে ফোনটা নামিয়ে ইচ্ছের দিকে তাকিয়ে রহস্যময় কণ্ঠে বলে, শুন ইচ্ছে, আমি ভেবেছি, তোকে আমি অন্য কোনো সেলিব্রিটির সাথে বিয়ে দেব। ইচ্ছে বই থেকে চোখ সরিয়ে ঈশিতার দিকে তাকালো, যেন এই কথার জন্য একদম প্রস্তুত ছিল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবশেষে বিরক্ত গলায় বলল, তোর মাথা ঠিক আছে? ঈশিতা তার কথায় কোনো গুরুত্ব না দিয়েই নিজের প্ল্যান ঘোষণা করতে লাগে, শুন, তোর জন্য আমি একদম হ্যান্ডসাম, সুদর্শন, ট্যালেন্টেড, সিনেমার মতো ড্রিমি এক বর খুঁজে বের করব। ইচ্ছে এবার চোখ কুঁচকে বলল, ধরলাম, তুই আমার ম্যাচমেকার, কিন্তু প্রশ্ন হলো, কে এই দুর্ভাগা? ঈশিতা উত্তেজিতভাবে ফোন স্ক্রিনে স্ক্রোল করতে করতে, ওয়েট ওয়েট ওয়েট, আমি তো একটা লিস্ট বানিয়েছি। ও গড, ইসি,
প্লিজ না। ঈশিতা তখন খুব গুরুত্ব সহকারে তালিকা পড়তে শুরু করে, যেন অনেক মহৎ কাজ। অপশন 1, ক্রিস এভান্স হিজ ক্যাপ্টেন আমেরিকা। তোর পুরো জীবনের নিরাপত্তা নিশ্চিত। অপশন 2, টাইমদি চেলামেট আর্টিস্টিক ওয়াইব, সফট বয় এনার্জি। তুই নিশ্চয়ই তার কবিতা শুনে প্রেমে পড়ে যাবি। অপশন 3, হেনরি ক্যাভেল উফাফ। তোর তো সুপারম্যান লাগবে। প্লাস হি প্লেজ দ্য উইচার। বোনাস পয়েন্টস। ইচ্ছে মাথা নাড়িয়ে, দেখ ঈশি, আমি সত্যিই অ্যাপ্রিশিয়েট করি যে তুই আমার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত, বাট রিয়ালিটি চেক, তারা কেউ আমাকে চেনে না, আর তুই যা ভাবছিস তা কখনো সম্ভব না। ঈশিতা দমে না গিয়ে চোখ ছোট করে বলে ফেলে, তুই কি বলতে চাস আমি মিথ্যে স্বপ্ন দেখছি? ইচ্ছে গম্ভীর গলায় বলল, ইয়েস, অ্যান্ড ইটস বর্ডারলাইন ডেলুশনাল। ঈশিতা নাটকীয়ভাবে বালিশে মুখ গুজে বলল, তুই আমার সাথে কোঅপারেশন করছিস না। আমি ভাবছিলাম তোর জন্য একটা ড্রিমি লাভ স্টোরি বানাবো, আর তুই বাস্তবতা টেনে আনছিস। ইচ্ছে হাসে, বাস্তবতা মানতে শিখ, ঈশি। আমাদের গল্পগুলো সিনেমার মতো হয় না। ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো না, কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? তারপর সে আবার ফোনে চোখ আটকালো, যেন নতুন কোনো সেলিব্রিটির খোঁজ করছে ইচ্ছের জন্য। কিছুক্ষণ বাদে মালা খাওয়ার জন্য ডাকতে আসে ঈশিতা, আর ইচ্ছে আলসেমিভাবে গড়াতে গড়াতে নিচে নামতে লাগে। ঈশিতা তখনও ফোন হাতে নিয়ে স্ক্রোল করছে। শুন, আমি ঠিক করেছি, যদি তোর জন্য কোনো হিরো না পাই, তবে তুই সিঙ্গলই থাকবি। ইচ্ছে বিরক্ত হয়ে বলল, উফাফ, এবার থামবি, চল, খেয়ে আসি। কিন্তু সিঁড়ির মাঝপথে এসে ইচ্ছে হঠাৎ থমকে গেল। বুক ধুকপুক করে উঠে, যেন কিছু একটা ভুল হয়ে গেছে। সামনে ডাইনিং টেবিলে বসে আছে ধূসর, একেবারে নিখুঁত এক ফর্মাল গেটআপে। গাঢ় নীল শার্ট, কালো প্যান্ট, হাতের রোলেক্স ঘড়ির স্ট্র্যাপ ঝলমল করছে আলোয়। এতক্ষণ যাকে শুধু সাধারণ শার্ট প্যান্টে দেখেছে, আজ সে যেন অন্য কেউ। হলিউডের হিরোদের থেকেও কোনো অংশে কম লাগছে না তাকে। এলিগ্যান্ট, ক্যারিশম্যাটিক, এমন একটা আভা যার দিকে না তাকিয়ে থাকা অসম্ভব। ধূসর নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে, যেন এই মুহূর্তে তার চারপাশের কিছুই টের পাচ্ছে না সে। ঈশিতার সামনে গিয়ে চেয়ার টেনে বসে, আজকে কোনো স্পেশাল কিছু আছে নাকি? হুট করে এত ক্লাসি লুক কেন? ধূসর তাকালো ঈশিতার দিকে, এক গ্লাস পানি নিয়ে ঠোঁটে ছোঁয়াল, তারপর হালকা হেসে, অফিস জয়েন করছি, আজকে কেউ কিছু বলেনি তোকে? ইচ্ছে এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। ধূসর তার দিকে চোখ তুলে তাকাতেই সে দ্রুত চোখ সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। হৃদস্পন্দন তখনও অস্থির, যেন নিজের ওপর নিয়ন্ত্রণ নেই। এমন কেন লাগছে? ইচ্ছে চুপচাপ ঈশিতার পাশে বসে খেতে শুরু করে, নিজের অনুভূতিগুলো গভীরভাবে লুকিয়ে রেখে। আজকে ধূসর তাকে দেখেও কেমন যেন উপেক্ষা করছে। আগের মতো কোনো কথা নয়, কোনো দৃষ্টি নয়, একবারও তার দিকে তাকাচ্ছে না। ধূসর যেন সম্পূর্ণ নিজের ভুবনে মগ্ন। খাওয়ার সময় অন্যদের সঙ্গে মাঝে মাঝে কথা বলছে, কিন্তু ইচ্ছের উপস্থিতি যেন তার কাছে একদমই অপ্রাসঙ্গিক। ইচ্ছে জানে না কেন, কিন্তু ধূসরের এই আচরণ তার বুকের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করছে। তার হাতের চামচ থমকে যায় কয়েকবার, মুখ গম্ভীর করে শুধু প্লেটের দিকে তাকিয়ে থাকে, যেন এসব কিছুই তার গায়ে লাগছে না। ঈশিতা খেয়াল করলেও কিছু বলে না। আর মীরা, সে তো ধূসরের এই পরিবর্তন দেখে মনে মনে খুশি। তার চোখে এক ধরনের তৃপ্তির ঝলক। কিন্তু তবুও, কোথাও একটা অস্বস্তি কাজ করছে তার ভেতরে। ঠিক আছে, ধূসর, ইচ্ছেকে উপেক্ষা করছিস, ভালো কথা। কিন্তু এটা বেশি দিন চলতে দেবে না, ও যখনই চোখের সামনে পড়বে তোর ভিতরে পরিবর্তন শুরু হবে। মীরা নিজের মনে ইচ্ছের বিরুদ্ধে নতুন করে কিছু প্ল্যান সাজাতে শুরু করে। 9 বছর ধরে আমি তাকে ভালোবেসেছি, 5 বছর নিঃশব্দে, আর 4 বছর প্রকাশ্যে। প্রথম 5 বছর, তাকে না বলে কতটা পাগলের মতো চেয়েছি, সে হয়তো কখনো জানবেই না। অথচ আজ বুঝি, আপনার মতো কাউকে পাওয়ার জন্য আমার না পাওয়া নিতান্তই তুচ্ছ। আপনি তাকে ডিজার্ভ করেন, সামনের মেয়েটি বলে উঠে। আপনি তাকে গিয়ে বলবেন, আমি তাকে মাফ করে দিয়েছি। 9 বছরের ভালোবাসার ভার, তার অবহেলা, সবকিছু আমি তার উপরেই ছেড়ে দিয়েছি। এই কথাগুলো বলার সময় কণ্ঠটা কেঁপে উঠে, কিন্তু সে নিজেকে ধরে রাখে। 9 বছর, সময়ের কি ভয়ঙ্কর নির্মমতা। প্রথম 5 বছর কেবল দূর থেকে দেখে ভালোবেসেছে, নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে সব অনুভূতি। প্রতিটি হাসি, প্রতিটি অভিমান, প্রতিটি ছোট ছোট মুহূর্ত নিজের মনে গেঁথে নিয়েছে, অথচ সে জানত না। তারপরের 4 বছর, প্রকাশ্যে ভালোবেসেছে, বুক ফাটিয়ে চিৎকার করে ভালোবেসেছে। কিন্তু ভালোবাসা কি কেবল একপক্ষের হলে পূর্ণ হয়? সে তো পায়নি কিছুই, শুধু অবহেলা, শুধু এড়িয়ে যাওয়া, শুধু উপেক্ষা।
আজ বুঝেছে, তার ভালোবাসা হয়তো কখনোই যথেষ্ট ছিল না। হয়তো সে ভালোবাসার যোগ্যও ছিল না। হয়তো। সে চোখ বন্ধ করে, গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। শব্দগুলো নরম, অথচ অটল। যেন দীর্ঘ 9 বছরের দহন শেষে, সত্যিই সে মুক্তি খুঁজে পেয়েছে। তাহসিন ইতি, তালুকদার পরিবারের বড় মেয়ে, একজন মেধাবী ডাক্তার। ছোটবেলা থেকেই দায়িত্ববোধ তার রক্তে মিশে আছে। পরিবারের গর্ব, বাবা মায়ের অহংকার, আর ভাই বোনদের নির্ভরতার জায়গা। কিন্তু তার ব্যক্তিগত জীবনে, সেখানে ছিল এক নিঃসঙ্গ অধ্যায়। তার সিনিয়র একজনকে ভালোবেসেছিল সে, সেই মানুষটার জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত স্বপ্ন বুনেছে। ভেবেছিল, এই সম্পর্ক একদিন পূর্ণতা পাবে, ভালোবাসা সম্মানের জায়গায় পৌঁছাবে। কিন্তু এতদিনের সেই ভালোবাসা আসলে ছিল এক মিথ্যে ভ্রম। কফি হাউসের উষ্ণ পরিবেশটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায় তাহসিন ইতির জন্য। হাতে ধরা কফির কাপের উষ্ণতা যেন তার হৃৎপিণ্ডে ঠান্ডা হয়ে যাওয়া অনুভূতিগুলোর বিপরীত মেরুতে দাঁড়িয়েছিল। চোখের সামনে এতদিনের সাজানো স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, আর যে দাঁড়িয়ে দেখেছে তার না পাওয়া ভালোবাসার হবু বউ, একদম নিশ্চুপ। তুমি তো বোঝো, ইতি, সব সম্পর্ক বিয়েতে গড়ায় না, কথাগুলো এখনো কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে যেন। তাহসিন কিছু বলতে পারেনি, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকেছে সেই মানুষটার দিকে, যাকে সে নিজের জীবনের কেন্দ্র ভেবেছিল। আজ বুঝল, সে শুধু একপাশে দাঁড়িয়ে থাকা একটা ছায়া ছিল, যার অস্তিত্বের প্রয়োজন কখনো ছিল না। চোখের কোণে গরম অশ্রু জমতে শুরু করে, কিন্তু নিজেকে শক্ত রাখার ব্যর্থ চেষ্টা করে আর পারেনি। অঝরে কাঁদতে কাঁদতে কফি হাউস থেকে বেরিয়ে আসে ইতি। চারপাশের ব্যস্ত শহর, গাড়ির শব্দ, মানুষের কোলাহল, কেউ তার যন্ত্রণার কিছু জানে না, বুঝেও না। ঠান্ডা বাতাস তার কাঁপতে থাকা শরীরে লাগছে, কিন্তু তার চেয়ে বেশি কাঁপছে তার হৃদয়। এতদিন ধরে যা ছিল তার জীবন, আজ সে নিজেই তা ছেড়ে চলে এসেছে। সকালের রোদ এসে পড়েছে চকচকে মার্সিডিজ বেঞ্চের গায়ে, গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো ধূসর। গাঢ় নীল শার্ট, যার হাতা সে গুটিয়ে নিয়েছে কনুই পর্যন্ত, কালো প্যান্ট আর চকচকে কালো জুতোয় তার চলার ভঙ্গিটা ছিল স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী। এক হাতে কালো কোট ঝুলিয়ে, চোখে সানগ্লাস পরে সে ধীর পায়ে সামনের বিশাল ভবনের দিকে হাঁটতে শুরু করে। এটা তালুকদার পরিবারের মালিকানাধীন কোম্পানি, যার হাল ধরতে আজ প্রথমবারের মতো অফিসে পা রাখছে ধূসর। সারা জীবন নিজের শর্তে চলা ছেলেটা আজ পরিবারের দায়িত্ব নিতে এসেছে। কর্মচারীরা বিস্মিত চোখে তাকিয়ে দেখছে তাকে। অনেকে ফিসফিস করছে, তালুকদার সাহেবের বড় ছেলে আজ অফিস জয়েন করছে। বিল্ডিংয়ের সামনে এসে ধূসর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। বিশাল 8 তলা ভবন, যার গায়ে সোনালী হরফে কোম্পানির নাম খোদাই করা। ধূসর জানে, এই অফিস তার বাবার, চাচার স্বপ্ন, তার দাদার গড়া সাম্রাজ্য। আজ থেকে এই সাম্রাজ্যের অংশ হতে যাচ্ছে সে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করতে লাগে, স্ক্রিনে ভেসে উঠল, বাবা, তালুকদার পরিবারের কর্তা ব্যক্তি। ধূসর ফোন হাতে নিতেই ভেসে এলো কড়া গলায় বলা নির্দেশ। সময় নষ্ট করো না ধূসর, তোমার আজ অফিসের প্রথম দিন। একদম সিরিয়াস হয়ে ঢুকো। ধূসর নিঃশ্বাস ফেলে, ফোনটা পকেটে রেখে এক ঝটকায় সানগ্লাস খুলে নিল, চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে দৃঢ় পদক্ষেপে কোম্পানির বিশাল কাচের দরজার দিকে এগিয়ে যায়। আজ শুধু তার অফিসের প্রথম দিন নয়, আজ থেকে তার নতুন অধ্যায়ের শুরু। ভবনের সামনে অপেক্ষারত স্টাফ এবং কর্মকর্তারা তাকে দেখে মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কেউ কেউ সম্মান দেখিয়ে সালাম জানায়। ধূসর সামান্য মাথা নেড়ে সবার শুভেচ্ছার উত্তর দেয়। তার জন্য আগে থেকেই নির্ধারিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ পেছনে পেছনে লিফটে উঠে পড়ে। স্যার, ইয়োর ফাদার অ্যান্ড আঙ্কেল আর ওয়েটিং ফর ইউ ইন দ্য ক্যাবিন, পিএ সাবধানে জানায়। ধূসর কিছু না বলে এক দৃষ্টিতে লিফটের দরজার দিকে তাকিয়ে থাকে, যেন ভেতরে কোনো চিন্তার ঝড় বইছে। 8 তলা ভবনের লিফট একের পর এক ফ্লোর পার হতে থাকে, আর ধূসর মনে মনে তার আজকের প্রথম কর্মদিবসের পরিকল্পনা সাজিয়ে নেয়। লিফটের দরজা খুলতেই সামনে বিশাল করিডোর, যেখানে কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কেবিন রয়েছে। ধূসর সোজা সিইও কেবিনের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে তার বাবা ইনায়েত তালুকদার, সিইও, এবং চাচা রফিক তালুকদার, ম্যানেজিং ডিরেক্টর টেবিলের ওপাশে বসে আছেন। এসেছিস ধূসর, বসো, রফিক তালুকদার হালকা হাসলেন। ধূসর সামান্য মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে সোজা বসে পড়ে। শুরু হয় কর্পোরেশনের অর্থনৈতিক অবস্থা, নতুন বিনিয়োগ পরিকল্পনা, এবং স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বাবা এবং চাচার কাছ থেকে সবকিছু বুঝে নেওয়ার পর ধূসর উঠে দাঁড়ায়। সেখান থেকে বেরিয়ে নিজের নির্ধারিত কেবিনের দিকে এগিয়ে যায়।
কর্পোরেশনের অন্যতম বড় কেবিন এটি, একদিক দিয়ে সম্পূর্ণ কাচের জানালা, যেখান থেকে পুরো শহর দেখা যায়। একপাশে বিশাল বুকশেলফ, আরেক পাশে একটি ছোট লাউঞ্জের মতো ব্যবস্থা। টেবিলের ওপর আগে থেকেই রাখা নতুন ডকুমেন্টস, ল্যাপটপ এবং কিছু দরকারি ফাইল। ধূসর চেয়ার টেনে বসে পড়ে, হাত দিয়ে চেয়ারের হাতল স্পর্শ করে যেন এই নতুন অধ্যায়ের বাস্তবতা অনুভব করে। আজ থেকে সে অফিসিয়ালি সিএফও, তার নিজের দক্ষতা আর সিদ্ধান্তেই কোম্পানির আর্থিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার পিএ ফাইল এগিয়ে দিয়ে বলে, স্যার, দিজ আর দ্য পেন্ডিং রিপোর্টস ফর টুডে। ধূসর ফাইল হাতে নেয়, চোখে হালকা তীক্ষ্ণ দৃষ্টি। এবার অফিসিয়ালি শুরু হলো তার কর্মজীবনের প্রথম অধ্যায়। ইচ্ছে সারাদিন পড়াশোনার চাপে একদম বিধ্বস্ত। পাশেই ঈশিতা গভীর ঘুমে, আর সে অলসভাবে ঈশিতার ফোন স্ক্রোল করতে থাকে। একের পর এক রিলস, মেমস আর নানান আপডেট দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে তার নজর আটকে যায়। ছবিটা ধূসরের, মার্সিডিজ বেঞ্চ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, গায়ে একদম ফিটিং ফর্মাল পোশাক। ছবির নিচে পোস্টের সময় দেখে বুঝতে পারে এটা আজকের ছবি। ইচ্ছে প্রথমে তেমন কিছু না ভেবে পাশ কাটিয়ে যেতে চায়, কিন্তু পরনের জামা আর লোকেশন দেখে মনে হলো এটা অফিসের সামনে তোলা। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, এই গাড়ি এলো কোথা থেকে? তালুকদার পরিবারের বেশিরভাগ গাড়ি ইচ্ছে চেনে, তার বাবা বা বড় আব্বু এমন কোনো গাড়ি কিনলে সেটা তার জানা থাকার কথা। কিন্তু এই মার্সিডিজ বেঞ্চ, এটা তো আগে কখনো দেখেনি। ধূসরের স্বভাব সম্পর্কে ইচ্ছে জানে, তিনি খুবই গম্ভীর ও আত্মনির্ভরশীল, কারো উপর নির্ভর করেন না। তাহলে কি এটা তার নিজের গাড়ি? কিন্তু সে তো কোনো জব করে না। তার তো এমন বিশাল মূল্যের গাড়ি কেনার মতো অবস্থাও নেই। ইচ্ছে কিছুটা দ্বিধায় পড়ে যায়। এটা কি ধূসর ভাইয়ের নিজের গাড়ি? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। হঠাৎ, কৌতূহলী হয়ে ঈশিতার অ্যাকাউন্ট থেকে মজা করেই কমেন্ট করে, ভাইয়া নতুন গাড়ি আহ! কিন্তু কমেন্ট করার পর তার চোখ আটকে যায় কিছু অদ্ভুত ব্যাপারে। ছবির নিচে অনেক কমেন্ট রয়েছে, কিন্তু বেশিরভাগই বিদেশি অ্যাকাউন্ট থেকে। অদ্ভুত ভাষায় কিছু কমেন্ট, কয়েকটা ইংরেজিতে, কিছুতে অদ্ভুত ইমোজি আর লাইক। ইচ্ছে কিছুটা অবাক হয়। ধূসর তো এমনিতে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না, তাহলে এত বিদেশি অ্যাকাউন্ট থেকে তার ছবিতে কমেন্ট আসছে কেন? ইচ্ছে ভাবতে থাকে, ধূসর ভাইয়ার সাথে কি সত্যিই কিছু রহস্য লুকিয়ে আছে? ইচ্ছে কমেন্ট করে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট, বালিশে মুখ গুজে সে গভীর ঘুমে তলিয়ে যায়। ঘর নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে গাড়ির হর্ন বা দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক শোনা যায়। ফোনের টানা রিংটোনে ঈশিতা ধীরে ধীরে জেগে ওঠে। ঘর তখনও আধো অন্ধকার, বিকেলের আলো জানালার পর্দা ছুঁয়ে নরম আবহ তৈরি করেছে। ঘুমের ঘোরে কিছুটা বিরক্তি নিয়ে সে হাত বাড়িয়ে ফোন খোঁজে, স্ক্রিনে চোখ পড়তেই খানিকটা চমকে যায়, ধূসরের নাম ভেসে উঠেছে। ইচ্ছে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে, ফোনের শব্দ তার কানে পৌঁছালেও যেন কোনো হেলদোল নেই। বালিশে মুখ গুজে সে গভীর ঘুমে ডুবে আছে। ঈশিতা ফোন রিসিভ করে ধীর কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে ধূসরের ভারী কণ্ঠ ভেসে আসে। তার কথা শুনে ঈশিতার চোখ একবার বিস্ময় বড় হয়, তারপর ধীরে ধীরে মৃদু হাসি খেলে যায় ঠোঁটের কোণে। কথোপকথনের টুকরো শব্দ শুনলেও বোঝা যায় নাকি কথা হচ্ছে, তবে ঈশিতার বদলে যাওয়া অভিব্যক্তি কিছুটা রহস্য তৈরি করে। ফোন রেখে দিয়ে ঈশিতা একপাশ ফিরে ইচ্ছের দিকে তাকায়। সে তখনও নিশ্চিন্ত ঘুমে। ঈশিতা ঠোঁট কামড়ে একটু মুচকি হাসে, ধূসর ফোন করেছে, আর সে যা বলেছে, তাতে স্পষ্ট কিছু একটা ঘটছে। ইচ্ছে হয়তো এখনো কিছুই জানে না, তবে এই ঘুম ভাঙলেই হয়তো অনেক কিছু বদলে যাবে। সন্ধ্যা নামার সাথে সাথে আকাশের রং বদলে যেতে থাকে। গোধূলির কমলা আভা মিলিয়ে গিয়ে ধীরে ধীরে নীলচে অন্ধকার গ্রাস করে চারপাশ। পাখিরা বাসায় ফেরার তাড়া নিয়ে ডানা মেলে, আর দূর থেকে ভেসে আসে আজানের সুর। বাতাসে হালকা শীতলতা, দিনের কোলাহল কমে এলেও শহরের গুঞ্জন থেমে যায় না। বাড়ির উঠোনে টিমটিম লাইট জ্বলে ওঠে, জানালার ফাঁক গলে আসা আলোয় ঘরদোর অর্ধেক আলোকিত, অর্ধেক ছায়ায় ঢাকা পড়ে। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে, হয়তো রাতের খাবারের প্রস্তুতি চলছে। সন্ধ্যার এই ক্ষণে সবকিছু যেন এক অন্যমাত্রার প্রশান্তি আর রহস্য মাখা হয়ে ওঠে। সন্ধ্যার নরম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। আকাশে গোধূলির শেষ রঙগুলো মিশে গিয়ে ধীরে ধীরে নীলচে অন্ধকার ছড়িয়ে পড়ছে। চারপাশে একটা প্রশান্ত আবহ তৈরি হলেও তালুকদার বাড়ির পরিবেশ যেন ঠিক উল্টো। লিভিং রুম থেকে ভেসে আসা চেঁচামেচির শব্দে ইচ্ছে ধীরে ধীরে চোখ মেলে। ঘর অন্ধকারাচ্ছন্ন, পাশেই ঈশিতা গভীর ঘুমে মগ্ন। ইচ্ছে বিরক্ত হয়ে পাশে হাত বাড়িয়ে ঈশিতাকে ধাক্কা দেয়। ইসি, ওঠ, শুনছিস, নিচে কি একটা হচ্ছে? ঈশিতা প্রথমে কোনো সাড়া দেয় না,
কিন্তু যখন ইচ্ছে আবার ধাক্কা দেয়, তখন বিরক্ত হয়ে মাথার উপর থেকে বালিশ সরিয়ে কুঁকড়ে উঠে বসে। আধো ঘুম চোখে সে ফিসফিস করে, কি হলো? কি হয়েছে? নিচে কিসের এত শব্দ? ইচ্ছে কপালে ভাঁজ ফেলে শোনার চেষ্টা করে। লিভিং রুম থেকে হৈমন্তী, রোকসনা আর ইনায়েত তালুকদারের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। তাদের গলায় বিরক্তি, রাগ আর উত্তেজনার মিশ্রণ স্পষ্ট। রোকসনা খানিকটা উচ্চস্বরে কিছু একটা বললেন, সাথে সাথে হৈমন্তীর কণ্ঠস্বরও উঁচু হয়ে উঠল। ইনায়েত তালুকদার গম্ভীর গলায় কিছু একটা বললেন, যেন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। ইচ্ছে আর দেরি না করে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ঈশিতাও এবার পুরোপুরি জেগে যায়, ঘুম চোখ থেকে উধাও। নিচে গিয়ে দেখা দরকার, ঈশিতা ফিসফিস করে বলে। ইচ্ছে মাথা নাড়ায়, মনে একরাশ কৌতূহল। তালুকদার বাড়িতে এমন উচ্চস্বরে কথা কাটাকাটি সচরাচর হয় না। আজ কি এমন ঘটেছে যে সবাই এত উত্তেজিত? পায়ের নিচে মেঝের শীতলতা অনুভব করতে করতে দুই বোন দরজার কাছে এগিয়ে আসে, কৌতূহলী দৃষ্টিতে নিচের দিকে তাকায়, কিন্তু ওদের সামনে কি অপেক্ষা করছে সেটা তারা একদমই আন্দাজ করতে পারছিল না। নিচের দিকে তাকিয়ে ইচ্ছে আর ঈশিতা মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলে, তারপর আনন্দে চিৎকার করে ওঠে। আপু! দুই বোন একসঙ্গে খুশিতে লাফিয়ে ওঠে, তারপর এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। লিভিং রুমের সোফায় বসে আছে তাহসিন ইতি, পাশে দাঁড়িয়ে আছেন হৈমন্তী, রোকসনা, ইনায়েত তালুকদার সহ সবাই। তাহসিনকে দেখে যেন বিশ্বাসই হতে চায় না। এতদিন পর, এত বছরের দূরত্ব ঘুচিয়ে সে ফিরে এসেছে। হাসপাতালের ব্যস্ততা, নতুন চাকরি, জীবন সংগ্রামের নানা দোলাচল পার করে অবশেষে সে আজ বাড়িতে এসেছে। তাহসিনের ক্লান্ত মুখের একপাশে শান্ত হাসি, চোখে একরাশ মায়া। ইচ্ছে আর ঈশিতা দৌড়ে গিয়ে শক্ত করে তাহসিনকে জড়িয়ে ধরে। তুমি সত্যি সত্যি চলে এসেছ। ঈশিতার গলা আনন্দে ধরে আসে। তুমি কি জান আপু কত মিস করেছি? ইচ্ছে কিছুটা অভিমানী স্বরে বলে, কিন্তু তার কণ্ঠের উচ্ছ্বাস চেপে রাখা সম্ভব হয় না। তাহসিন হেসে ওদের মাথায় হাত বুলিয়ে দেয়, আমি কি তোদের ছাড়া থাকতে পারি? এতদিনের অপেক্ষা, অভিমান, না পাওয়া সব যেন মুহূর্তেই গলে যায়। হৈমন্তী একপাশ থেকে বলে উঠলেন, আহা, এবার অন্তত খেতে বসো সবাই। এত চেঁচামেচি হচ্ছে, অথচ কেউ খেয়াল করছে না, মেয়েটা দীর্ঘ সফর শেষে এসেছে। তাহসিন ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর থেকেই হোস্টেলে থাকত। পড়াশোনার ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে বাড়ি এলেও তা খুব অল্প সময়ের জন্য। পরীক্ষার চাপ, ক্লাস, প্র্যাকটিক্যাল, সব মিলিয়ে বাড়িতে থাকার সুযোগই হতো না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ডাক্তারি পড়া শেষ করে সদ্য চাকরিতে যোগ দিয়েছে, আর তার নতুন কর্মস্থল এখন বাড়ির কাছেই। তাই অনেক দিন পর সে ফিরে এসেছে তালুকদার বাড়িতে। একদিকে কাজের চাপ, অন্যদিকে পরিবারকে সময় দেওয়া, সব মিলিয়ে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তাহসিনের জীবনে। তাহসিনের জীবনের এই নতুন অধ্যায় শুধু চাকরির নয়, এক অদৃশ্য শূন্যতাও যেন তাকে গ্রাস করে রেখেছে। ভালোবাসার স্বপ্ন দেখা তাহসিন, হৃদয়ের সবটুকু উজাড় করে ভালোবেসেছিল, অথচ শেষমেশ শুধু প্রত্যাখ্যানই জুটেছে কপালে। সময়ের সাথে সবকিছু ভুলে যাওয়ার কথা, কিন্তু কিছু ক্ষত সহজে মুছে যায় না। এই মুহূর্তে কোনো ব্যাখ্যা চাইছে না দুঃখের হিসেব মেলাতে। শুধু পরিবারের ভালোবাসার উষ্ণতাই দরকার তার, যেখানে সে নিজের ভেঙে পড়া অস্তিত্বটা আবার জোড়া লাগাতে পারবে। তালুকদার বাড়ির চেনা পরিবেশ, আপনজনদের স্নেহ, সব মিলিয়ে সে বুঝতে পারছে, হয়তো এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারকেই। এমন সময় রোকসানা হাসতে হাসতে বলেন, আজ রান্নার দায়িত্ব আমার ছিল, তাই তোদের প্রিয় সব রান্না করেছি, তাড়াতাড়ি আয়। তাহসিন হাসিমুখে মাথা নাড়ল, আর ইচ্ছে ও ঈশিতা একসঙ্গে খুশিতে হাততালি দিয়ে বলে, আজ তাহলে জমবে। ঘরের মধ্যে মৃদু আলো, ভারী পর্দায় ঢাকা জানালা দিয়ে আসা হালকা বাতাসে একটু দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছে। মীরা একপাশে দাঁড়িয়ে চোখ মুছছে, মুখে হতাশার ছাপ স্পষ্ট। অপরদিকে মারিয়া খান ঠান্ডা চোখে মেয়ের কান্না দেখছে, ভেতরে ভেতরে মনের গুছিয়ে নিচ্ছেন কিভাবে পরিস্থিতিকে নিজের পক্ষে আনা যায়। মা, তুমি কিছু একটা করো। আমি ধূসরকে চাই, ওকে ছাড়া আমি বাঁচব না। মীরা ফুপিয়ে ওঠে, কাপা কাপা কণ্ঠে কথা বলতে বলতে একরকম অনুনয় করছে মায়ের কাছে। মারিয়া খান ধীর স্থির স্বরে বলেন, কান্না করে লাভ নেই, জিততে হলে মাথা ঠান্ডা রাখতে হয়। তিনি জানেন, ধূসর শুধুই সুদর্শন নয়, সে তালুকদার পরিবারের ভবিষ্যৎ কর্ণধার। মেয়ে যদি তার বউ হয়, তাহলে ক্ষমতা একদম হাতের মুঠোয় চলে আসবে। মীরা হতাশ কণ্ঠে বলল, কিন্তু মা, ইচ্ছে, ওই ইচ্ছে সব নষ্ট করে দেবে। ধূসর যদি ওর দিকে একটু ঝুঁকে যায়? মারিয়া খান ঠোঁট চেপে ধরে একটু হাসলেন, যেন আগেই সব ভেবে রেখেছেন।
ওসব আমাকে দেখতে দাও, ইচ্ছেকে রাস্তা থেকে সরানো হবে ঠিকই, কিন্তু ধূসরকে তোমার হাতে আনতে হবে বুদ্ধি দিয়ে। মীরার চোখে অদ্ভুত এক আলো জ্বলে উঠল, আর মারিয়া খানের ঠোঁটে একটা আত্মবিশ্বাসী হাসি। এ লড়াই সহজ হবে না, কিন্তু তারা দুজনই জানে, জিততে হলে সবকিছুই করা যায়। রাতের নরম হাওয়ায় বারান্দার পর্দা একটু একটু নড়ে ওঠে। তাহসিন বারান্দার হাতল ধরে দাঁড়িয়েছিল, চোখ তার দূরের শহরের আলোয় আটকে আছে। রাস্তার ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব মিলিয়ে একটা অদ্ভুত শূন্যতা যেন রাতের নীরবতার সঙ্গে মিশে আছে। হাতের মোবাইলটা ভাইব্রেট করে। তাহসিন চোখ নামিয়ে দেখে অর্ণবের মেসেজ। ছেলেটি একসময় তার জন্য পাগল ছিল, এখনো হয়তো আছে, কিন্তু তাহসিন কখনো সেভাবে পাত্তা দেয়নি। কিছু সম্পর্ক কখনোই সমান্তরালে চলে না, এক পক্ষ আগায়, অন্য পক্ষ পিছিয়ে থাকে। কেমন আছো? অর্ণবের মেসেজটা ছোট, কিন্তু যেন অনেক কথা লুকিয়ে আছে। তাহসিন মেসেজটা পড়ে রেখে দেয়, রিপ্লাই করার ইচ্ছেও নেই, প্রয়োজনও নেই। অথচ মনে হলো, এমন কতজনকেই তো সে অবহেলা করেছে, যেমন করে আজ নিজেও অবহেলিত। দুনিয়াটা এমনি, যাকে আমরা ভালোবাসি, সে আমাদের অবহেলা করে। আর যে আমাদের ভালোবাসে, তার দিকে ফিরেও তাকাই না। একটা তীব্র দীর্ঘশ্বাস বেরিয়ে আসে না বলা অনেক কথা হয়ে। চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারল না। নীরবে ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাহসিনের মুখে এক চাপা হাসির রেখা এলেও তা একেবারে নিস্তেজ ছিল। তাহসিন মোবাইলটা বন্ধ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, রাতের শহরের দিকে তাকিয়ে। কেউ জানে না, এই শহর কত গল্পের সাক্ষী, কত প্রেম অপ্রেমের নিঃশব্দ কান্না এর বাতাসে ভেসে বেড়ায়। রাতের ঘন অন্ধকারে বাড়ির সকলেই গভীর ঘুমে ছিল। বাড়ির পরিবেশে নীরবতা, আর কেবল বাহিরের মৃদু বাতাসের শব্দ। তবে তাহসিনের চোখে ঘুম নেই। সে এক এক করে স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যায়, মনে পড়ে সেই পুরনো দিনের কথা যখন রাফি তার পাশে ছিল, জুনিয়র দেখে শুরু থেকেই সাহায্য করত। তবে এখন একই স্কুল, কলেজ, মেডিকেল সব কিছুতেই তাহসিন ফলো করত পাগলের মতো, রাফি যেখানে যেত সেও পিছু নিত, এইভাবেই চলল দীর্ঘ 9 বছর। তবে এখন সব সমাপ্ত। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শোনা গেল। তাহসিন একটু সজাগ হয়, অবচেতন মনেই জানত, কেউ ফিরেছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়িটি ধীরে ধীরে এসে পার্ক করার জায়গায় থামল, এবং পেছনে থেকে বের হলো ধূসর। বছরখানেক আগের সেই ছেলেটি যে ছিল একটু হেংলা, পাতলা গড়নের, আজ তার দেহগঠন পুরোপুরি বদলে গেছে। ধূসর এখন এক শাশ্বত পুরুষ, স্মার্ট, রূপ ও ব্যক্তিত্বে পরিপূর্ণ। তাহসিনের চোখ জুড়ে গেল, তাতে যেন অতীত ও বর্তমানের এক মেলবন্ধন ছিল। এতদিন পর যখন সে নিজের চোখে ভাইকে দেখছে, তখন বুঝতে পারল, সময় কতটা পরিবর্তন ঘটিয়েছে। লিভিং রুমে হালকা শেডের আলো যেন পুরো বাড়ির নিস্তব্ধতাকে আরও স্পষ্ট করে তুলে, এই সময়ের মধ্যে সমস্ত সদস্যই গভীর ঘুমে চলে গেছে। ধূসর গাড়ি থেকে বের হয়ে তার কোট এবং মানিব্যাগ নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সোডিয়ামের হলুদ আলোতে তার মার্সিডিজ বেঞ্চ গাড়িটি চকচক করে ওঠে। ধূসর সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে, তার চলাফেরা যেন একেবারে শান্ত, কিন্তু তার মনের মধ্যে অজানা কিছু ভাবনা কিলবিল করছে। ধূসরের চিন্তা ও অনুভূতিগুলির মধ্যে ভারী কিছু চাপা পড়ে আছে। ধূসর সিঁড়ি বেয়ে ধীর পায়ে ওপরে উঠছে, ক্লান্তিতে শরীর যেন আর চলতে চাইছে না। সারাদিনের কর্মব্যস্ততা, পথের যানজট আর অফিসের চাপ তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিয়েছে। নীল শার্টটা ঘামে ভিজে পিঠের সঙ্গে লেপ্টে গেছে, গলার কাছেও ভেজা দাগ, হাতা গুটিয়ে রাখলেও তাতেও কিছুটা ভিজে গেছে। কাঁধের কাছে শার্টের কাপড়টা যেন চিপে ধরলেই ঘাম গড়িয়ে পড়বে। ধূসর নিজের ঘরের সামনে এসে পৌঁছানোর আগেই সে টের পায় যে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। তাহসিন, তার বোন, দরজা খুলে দাঁড়িয়ে। ধূসর কিছু বলার আগেই তাহসিন তার চিন্তা জানিয়ে দেয়, ফ্রেশ হয়ে খাবার নিয়ে ওনার ঘরে যান, উনি এখনো কিছু খায়নি। তাহসিনের কণ্ঠে এমন একটা আদেশ ছিল যা ধূসরকে থামিয়ে দেয়। সে কিছু না বলে মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে ঘরে ঢুকে যায়। এক হাতে মানিব্যাগ আর কোট ধরে সে নিজের রুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ঢুকে, কোটটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে দেয়, তারপর হাত দিয়ে চুল এলোমেলো করে আয়নার সামনে দাঁড়ায়। মুখটা ক্লান্তিতে ম্লান হয়ে গেছে, চোখের নিচে হালকা কালি পড়েছে। সে একবার শার্টের কলার ধরে টান মেরে কিছুটা ঢিলা করে নেয়, যেন একটু স্বস্তি পায়। তারপর বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। শীতল পানির স্পর্শে একগাদা ক্লান্তি ধুয়ে যেতে থাকে, কিন্তু মাথার মধ্যে জমে থাকা হাজারটা চিন্তা ধুয়ে যাচ্ছে কি? কিছুক্ষণ পর ধূসর ফ্রেশ হয়ে ট্রাউজার ও টি শার্ট পরে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নেয়, তারপর সিঁড়ি বেয়ে ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। দরজায় এসে নক করে,
কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ঘরটিতে নীরবতা বিরাজ করছে। এক কোণায় পড়ার টেবিলে ইচ্ছে ঘুমিয়ে আছে। তার মাথা টেবিলের উপর রাখা বইয়ের মাঝে ঠাঁই নিয়েছে, আর হাতে একটা কলম ফেলে রাখা। মনে হয় লেখার মাঝেই সে নিজের ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে। ধূসর চুপচাপ তার দিকে এগিয়ে যায়, তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। ধূসর মৃদু হাসি দিয়ে খুব ধীরে ধীরে ইচ্ছের হাত থেকে কলম তুলে নেয়, যেন কোনোরকম শব্দ না হয়। তারপর সে ইচ্ছের পাশে দাঁড়িয়ে একটু সময় কাটায়, চোখে চোখ রেখে, যেন তার মধ্যে কিছু অনুভূতি ছিল যা সে বুঝতে চাইছে। বিভিন্ন চিন্তা একে একে ধূসরকে ঘিরে ফেলছে, তবে সে কোনো কিছু প্রকাশ না করে, শুধু ইচ্ছের শান্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের জন্যে তার মনে হয় যেন সবকিছু একসাথে থেমে গেছে, কিছু একটা সে অনুভব করছে যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিছুক্ষণ বাদে ইচ্ছেকে আস্তে আস্তে ধূসর ডাকতে থাকে, ইচ্ছে, উঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ধূসরের কণ্ঠে কোনো ধরনের তাগিদ ছিল না, তবে ইচ্ছে যেন তার ডাক শুনে একটু ধীরে ধীরে উঠে বসে। তার চোখের কোণে ঘুমের লেশ, চুল এলোমেলো, মুখে মৃদু এক ধরনের অলস ভাব। এমন সময় নিজের ঘর ধূসরকে দেখে ইচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখে একটা অস্বস্তি ছিল, যেন কোনো কিছু বুঝতে পারছে না। ধূসর তার দিকে তাকিয়ে রেগে না গিয়ে বরং একটু কোমল ভাবেই বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসো, এখানে থাকতে হবে না, খাবার খেতে হবে। ইচ্ছে ধীরে ধীরে মাথা নিচু করে ওঠে এবং ধূসরকে অবাক করা এক মৃদু হাসি দেয়। ধূসর বসে খাবার হাতে, তবে ইচ্ছে বুঝতে পারে না তার এই অভিব্যক্তির মধ্যে কি ছিল। ইচ্ছে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়, মুখের ওপর তখনও পানির কয়েকটি ফোঁটা চিকচিক করছে। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে সে ধীর পায়ে এগিয়ে আসে। ধূসর তখন টেবিলের এক পাশে বসে গ্লাসে পানি ঢালছিল। কিন্তু ইচ্ছে বের হতেই তার হাত থমকে যায়। নরম হালকা ভেজা চুল কাঁধ ছুঁয়ে আছে, আর ফোলা ফোলা মুখটা যেন ক্লান্তির ছাপ বহন করছে। ধূসর চোখ নামিয়ে নেয়, কিন্তু এক মুহূর্ত পর আবারও তাকায়। ইচ্ছে ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন তার কথাগুলো পুরোপুরি বোঝার চেষ্টা করছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা টেবিলের পাশে রেখে বলে, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছিল, তাই খেতে ইচ্ছে করছিল না। ধূসর ভ্রু কুঁচকে বলে, ক্লান্তি নিয়ে পড়তে বসলে কি আর কিছু মাথায় ঢোকে? শরীরের যত্ন না নিলে পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? ইচ্ছে চুপচাপ থাকে, ধূসরের কথার জবাব না দিয়ে শুধু হাত বাড়িয়ে তার সামনে রাখা প্লেটটা টেনে নেয়। ধূসর এক ঝলক তাকিয়ে দেখে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, এবার খাও, বেশি কথা বলবো না। কিন্তু একদম ফাঁকি দিলে আর ছাড় পাবা না। ইচ্ছে মুখে খাবার তোলে, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। ধূসর কিভাবে তার যত্ন নিচ্ছে, এটা যেন নতুন করে অনুভব করছে সে। এতদিন ধরে সে ধূসরকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখেছে, কিন্তু আজ যেন ধূসর অন্যভাবে ধরা দিচ্ছে তার মনে। ধূসর নিজেও আর কিছু না বলে খেতে থাকে, কিন্তু তার নজর মাঝে মাঝে ইচ্ছের দিকে চলে যায়। যেন নিশ্চিত হতে চাইছে সে সত্যিই খাচ্ছে কিনা। বাইরে রাত গভীর হচ্ছে, কিন্তু ভেতরে যেন একটা নতুন অনুভূতি ধীরে ধীরে দানা বাঁধছে দুজনের মধ্যে। রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। লিভিং রুমের দেয়াল ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে, আর রান্নাঘরের জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। পুরো বাড়ির সবাই তখন গভীর ঘুমে, শুধু ধূসর আর ইচ্ছে জেগে আছে। ধূসর আর ইচ্ছে টেবিলের দুই পাশে বসে। টেবিলের ওপর শুধু দুটো প্লেট, এক পাশে রাখা গরম ভাত আর কয়েকটা ডিশ। ধূসর চোখ তুলে ইচ্ছের দিকে তাকায়, তারপর হালকা কণ্ঠে বলে, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে শুধু খাবার মুখে দেয়। ধূসর তার দৃষ্টি নামিয়ে নিয়ে ধীরগতিতে খেতে থাকে। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হয় না, শুধু চামচ আর থালার শব্দ কানে আসে। একসময় ধূসর বলে ওঠে, এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? ইচ্ছে চমকে ওঠে, তারপর নরম স্বরে বলে, পড়ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ধূসর কাঁধ ঝাঁকিয়ে বলে, পড়াশোনা ভালো, কিন্তু শরীর খারাপ হলে তো কোনো লাভ নেই। খেয়াল রাখতে হবে নিজেকে। ইচ্ছে ধূসরের কথায় কোনো উত্তর দেয় না, শুধু খাবার খেতে থাকে। কিন্তু তার মনে হয়, এই গভীর রাতে, এই নিস্তব্ধ পরিবেশে ধূসর যেন একটু বেশি নরমভাবে কথা বলছে।